আসসালামু আলাইকুম বিসিসিবিএস। আজকে আমাদের পোর্ট্রেট অফ এ প্রফেশনাল বাংলাদেশি ক্যানাডিয়ান ইঞ্জিনিয়ার। ইয়েস, দ্যাট ইজ দ্য টপিক। আপনারা টাইটেল দেখেছেন। আমরা একটু পরেই লাইভে যাব পাবলিক প্রাইভেট গ্রুপে এবং সবাই শেয়ার হবেন। আমাদের সামনে গেস্ট যিনি এসে উপস্থিত হয়েছেন, আমরা পোস্টারে দিয়েছি আহসান চৌধুরী, ন্যাশনাল লিডার। অ্যাকচুয়ালি আমি খুব অবাক হয়েছি ওনার যেটাকে ওনার সামনে পরিচয় হবো। উনি দেখতে পাচ্ছেন আপনারা আমাদের সামনে হাস্যমুখে যিনি দাঁড়িয়ে আছেন এবং দেখা যাচ্ছে এই মুহূর্তে একটা ব্রিজের পিছনে। হি ইজ এ বিল্ডিং ইঞ্জিনিয়ার, ব্রিজ এবং তালিসমান, এই কথাটা একটা শব্দ আছে তালিসমান। লেট গ্রিকে বলা হতো তেলেসমাতি থেকে আসছে। 1700 শতাব্দীতে আরবরা বলতে তালিসমান, সেখান থেকে একটা মানুষ যে সাকসেসফুল হয়ে আসে প্রফেশনালি। সো হাসান রিজভী ভাই, উইথ দ্যাট নোট, তালিসমান অফ বাংলাদেশি ক্যানাডিয়ান ইঞ্জিনিয়ার, সালাম আলাইকুম, কেমন আছেন? একটু যদি আমাদেরকে ইন্ট্রো দেন আপনার সম্পর্কে প্রথমত। থ্যাংক ইউ ভেরি মাচ ইকো ভাই, আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য। আসলে সত্যি কথা কি যে আহ, বিভিন্ন বাংলাদেশি এবং বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে আমাকে বিভিন্ন সময় ইন্টারভিউ করার জন্য রিকোয়েস্ট করে বা বলে, আমি কোনো সময় রাজি হই না। প্রফেশনাল ওয়ার্ল্ডে অনেক ইন্টারভিউ দেই, কিন্তু কেন জানি আমার কাছে সবসময় মনে হয় যে কমিউনিটির লোকরা ঠিক কমিউনিটি পিপুলদের কাছে শুনতে বেশি একটা আগ্রহী না। এই কারণে আমি কখনো উৎসাহ নিয়ে কোনো কমিউনিটি প্ল্যাটফর্মে কখনোই ইন্টারভিউ দেইনি। কিন্তু মজার ব্যাপার হলো আমার ইকো ভাই বহুদিন যাবত আমার পিছনে অনেক ভাবে লেগে আছে। এবং আমি 2022 সালে যখন জাপানে গেছিলাম একটা কিনোট স্পিকার হয়ে একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে, তখন থেকে ইকো ভাই বলছে, ভাই আর অপেক্ষা করা সম্ভব না, আপনাকে আমাদের কাছে আসতেই হবে। তো চলে থ্যাংক ইউ, আসলাম আজকে। থ্যাংক ইউ। ইউ উইল থ্যাংক বি ইউ ভেরি প্রবাবলি মাচ ইকো সারপ্রাইজড ভাই। উইথ দিস অডিয়েন্স। আমাদের অডিয়েন্স আমি এই মুহূর্তে শেয়ার করলাম, আস্তে আস্তে পরে শেয়ার হবে। এই মুহূর্তে সবাইকে জানিয়ে দিই আজকে আলোচনা আসলে বিষয়টা হচ্ছে, ইয়েস, আমরা আহসান চৌধুরী এম ইঞ্জিনিয়ারিং, পি ইঞ্জিনিয়ারিং, আমরা সব জানবো। বাই দ্য ওয়ে, একটু বলেই নি, এখানে একটু সেলফ বোস্টিং করতেই হবে। কনকর্ডিয়া ইউনিভার্সিটি গ্রাজুয়েট, আপনি মাস্টার্স করেছেন। এবং আমার মনে আছে আমার ধারণা হল বিল্ডিং এর, আমিও কনকর্ডিয়া গ্রাজুয়েট এট দ্য সেম টাইম অলমোস্ট। ওই সময় কথা হয়নি আমাদের, কিন্তু ওই যে লিফট থেকে উঠেই একটা ল্যাব ছিল, কম্পিউটার ল্যাবটা, আপনার মনে আছে কিনা? আই থিঙ্ক 7484। ওইখানে সব বাংলাদেশিরা ঘুরতো। আমার মনে আছে যে আপনার চেহারা দেখছি আমি, বিকজ ইউ আর ভেরি রিমার্কেবল একজন ইয়েস, ফেস, ইয়েস। ভেরি ডমিনেন্ট দ্য ওয়ে ইউ আর। নো নো, অনেস্টলি আমি, ইউর বডি ল্যাঙ্গুয়েজ টকস লাইক দ্যাট। হ্যাঁ, আমার মনে আছে, এই জন্য আমি কানেক্ট করেছি যে ইয়েস, আই হ্যাভ সিন হিম। সো উইথ দ্যাট নোট একটু পোস্টিং করতে হলো, আমরা একই ইউনিভার্সিটি গ্রাজুয়েট, কনকর্ডিয়া। সো আমরা একটু দেখবো। এই মুহূর্তে আমাদের সাথে অনেকেই জয়েন করে ফেলেছেন। আসলে আপনি এত জনপ্রিয় ইন কমিউনিটি, জাস্ট লুক এট ইট। আপনারা যদি কাইন্ডলি, যারা জয়েন করেছেন, ইউ মোস্ট ওয়েলকাম, ভিডিও অন করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি জোবায়ের, আতিক, মোহাম্মদ আব্দুল আজিম, আরো অনেকে আসবেন হয়তো। আসলে ভাই, আমরা একটু গল্পে যাই, ওনারা মধ্যে কথা বলবেন। দিস ইজ দ্য ফ্রি ফ্লো। তিনটা মেইন বিষয়। একটা হচ্ছে যে হাসান ভাই আসলে, ওকে, আমরা একটা কথা বলছি, যে ইমিগ্রেন্ট ইঞ্জিনিয়ার। সো ওনার সাকসেস স্টোরিটা কি আসলে, উনি এখন বর্তমানে কেন এত আমরা ওনাকে তালিসমান বলছি, কেন তেলেসমাতির ব্যাপারটা আসছে, কানাডা উনি দাপিয়ে বেড়াচ্ছেন আসলে এই মুহূর্তে। বা কানাডা, আমেরিকা, ইউরোপ, এশিয়া প্রচন্ড ভাবে দাপিয়ে বেড়াচ্ছেন। সো আপনার প্রফেশনাল পরিচয়টা, আপনি এই মুহূর্তে সেন্টেকে আছেন, সেন্টেকের একটু পরিচয় যদি দেন। এবং আপনি চিফ ইঞ্জিনিয়ার ছিলেন নোভা স্কোশিয়াতে। বাংলাদেশ কমিউনিটির ব্যাপারটা পরে আসবে। প্রফেশনালি আপনি আপনার পরিচয়টা একটু যদি দেন, তারপরে আমরা সেকেন্ড পর্ব যেটা হবে, সেকেন্ড পর্বটা হচ্ছে যে পেছনের গল্পটা, নতুন ইমিগ্রেন্ট হয়ে আসার পরে আপনার কেমন ছিল স্ট্রাগলটা। নাম্বার টু। নাম্বার থ্রি, বাংলাদেশের কমিউনিটিতে কেমন করে এসেছেন। আর হচ্ছে ইউএসএ কানাডা, যেটা অনেকেই আপনারা যারা পছন্দই করছেন না আমাদেরকে, তাদের জন্য বলে রাখি, উনি কিছুটা টিপস দেবেন যে জব মার্কেটে, ইউএস জব মার্কেটেও কেন অ্যাপ্লাই করবেন না, এবং কেন কানাডার জব মার্কেটে অ্যাপ্লাই করবেন। সো ইফ ইউ আর থিঙ্কিং অ্যাবাউট কানাডা, ইউএস, নর্থ আমেরিকা, গ্লোবাল সিটিজেন, ওই টিপসটা শেষে আসবে, আর গান থাকবে। সো হাসান ভাই, আপনার সেন্টেক থ্যাংক ইউ, সেন্টেক। থ্যাংক ইউ ইকো ভাই। প্রথমে আমি আমার নাম দিয়ে শুরু করি, কারণ এখানে একটা সুন্দর স্টোরি আছে। আমার পুরো নাম হলো আহসান রিজভী চৌধুরী, এবং আমার নিক নেম, যেটা শুধুমাত্র আমার খুব ক্লোজ কিছু বন্ধু বান্ধব এবং আমার ওয়াইফ আমাকে যে নামে ডাকে, সেটা হলো বিলু নামে। সুতরাং বাংলাদেশ, খুলনা, এসব এলাকায় যারা দেখছেন বা যারা দেখবে, তারা আমাকে বিলু নামে চিনবে। কিন্তু কেমন করে জানো, কানাডাতে আসার পরে আপনারা জানেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম হলো কিন্তু মেইন নেই। এই জন্য ইঞ্জিনিয়ারিং প্রফেশন এবং আমার প্রফেশনাল লাইফে সবাই আমাকে আহসান নামে চেনে। আর বাংলাদেশি কমিউনিটি ইন হ্যালিফ্যাক্সে আমাকে সবাই চেনে রিজভি ভাই নামে।
ফলে অনেকগুলো নাম, এই জন্য ক্লিয়ার করে নিই, আমাকে প্রফেশনালি আহসান নামে লোকে চেনে, কমিউনিটিতে আমাকে রিজভি নামে চেনে, আর আমার যারা খুব ক্লোজ ছোটবেলার বন্ধু তারা আমাকে বিলু নামে চেনে। আমার কারেন্ট প্রফেশন এবং রোল হলো, আমি রিসেন্টলি স্ট্যানটেক ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্মে জয়েন করেছি। স্ট্যানটেক হলো পাবলিকলি ওন্ড ক্যানাডিয়ান ওন কোম্পানি, অ্যাকচুয়ালি ইটস আ ক্যানাডিয়ান ওন কোম্পানি, বাট পৃথিবীর 450টা জায়গায় এর শাখা এবং অফিস আছে। এটা হলো ওয়ান অফ দ্য বিগেস্ট ইঞ্জিনিয়ারিং কনসাল্টিং ফার্ম ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড স্ট্যানটেক অনেকগুলো শাখায় কাজ করে, যেমন এনার্জি, ওয়াটার, বিল্ডিং, আর্কিটেক্ট, ইনফ্রাস্ট্রাকচার, ট্রান্সপোর্টেশন, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ব্রিজেস, and list goes on. I will not go that far, but Stantec is a full phase on-staff engineering consulting firm. আমি রিসেন্টলি স্ট্যানটেকে জয়েন করেছি ন্যাশনাল লিডার অ্যাজ এ কেবল সাপোর্টেড ব্রিজ প্রোগ্রাম। আমি ইউএসএ, কানাডা, ইউরোপ এবং এশিয়ার দায়িত্বে। আমার মেইন রেসপন্সিবিলিটি হলো কমপ্লেক্স যে ব্রিজগুলো আছে। আবার আমি বলি যে বহুদিন যাবত স্ট্যানটেক ব্রিজ সেক্টরে কাজ করছে, কিন্তু তাদের মেইন ফোকাস হলো শর্ট এবং মিডিয়াম স্প্যান ব্রিজেস। দে অলসো ওয়ার্ক ইন কেবল সাপোর্টেড লং স্প্যান ব্রিজেস। আমার রোলটা হলো এই লং স্প্যান কেবল সাপোর্টেড ব্রিজ প্রোগ্রামটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া স্ট্যানটেকের জন্য। আমরা কেবল সাপোর্ট, কাইন্ডলি একটু যদি, সরি টু ইন্টারাপ্ট ইউ, কেবল সাপোর্টেড ব্রিজ এটা বাংলাদেশে যারা জানেন না, আমরা তো ইলেকট্রিক্যালের লোক, ইঞ্জিনিয়ারিং অনেক লাইনের। এটা একটা খুব ভালো কথা বলছেন, আমি সবসময় ভুলে যাই, কারণ আমি মনে করি সবাই এটা বুঝছে। আসলে কেবল সাপোর্টেড ব্রিজটা হলো, বাংলাদেশে আপনারা ঝুলন্ত ব্রিজের কথা শুনছেন, যেটা হলো একটা কেবল দ্বারা ঝুলানো থাকে। এই ঝুলন্ত ব্রিজ গুলোকেই আসলে বলা হয় কেবল সাপোর্টেড ব্রিজেস। এবং কেন এগুলো ঝুলন্ত, কারণ হলো আপনার যখন মেইন স্প্যান, অর্থাৎ একটা কলাম থেকে, অর্থাৎ একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের দূরত্ব যখন 250 বা 500 মিটারের উপরে চলে যাবে, তখন আপনার এই ধরনের ঝুলন্ত ব্রিজ ছাড়া আর কোনো ব্রিজ করা সম্ভব না। এই কারণে আপনারা দেখবেন যে কোনো সমুদ্রগামী জাহাজ যেসব পোর্টে আসে সেসব জায়গায় সবই ঝুলন্ত ব্রিজ। যেমন আপনি যদি নিউ ইয়র্কে দেখেন, 9 মাইল রিভারের উপরে, অর্থাৎ হাডসন বে এর উপরে যতগুলো ব্রিজ আছে সবই কিন্তু কেবল স্টেড লং স্প্যান কেবল সাপোর্টেড ব্রিজেস। এটা হলো একটা কারণ। আমি হলো সেই লং স্প্যান কেবল সাপোর্টেড ব্রিজে কাজ করি, এবং আমাকে ওয়ার্ল্ডে একজন কেবল সাপোর্টেড লং স্প্যান ব্রিজ এক্সপার্ট হিসেবে রিকগনাইজ করে। ওকে, গুড। সো দ্যাটস প্রোভাইড। আপনি হ্যালিফ্যাক্সে যখন ছিলেন, কি ছিল, হারবার ব্রিজের চিফ ইঞ্জিনিয়ার ছিলেন? আমি যখন ফার্স্ট সাউথ এশিয়ান, রাইট? ফার্স্ট সাউথ এশিয়ান। আমি যখন হ্যালিফ্যাক্স ব্রিজ কমিশনে গত 15 বছর চিফ ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেছি, এবং আমি যতদূর জানি আমি মনে হয় প্রথম একজন সাউথ এশিয়ান যে কানাডা বা আমেরিকা বা নর্থ আমেরিকায় একটা গভর্নমেন্ট অর্গানাইজেশনের চিফ ইঞ্জিনিয়ার হতে পেরেছিলাম। এই বিষয়ে আমার একটা ছোট্ট গল্প আছে, আমি পরে বলবো, আমি যখন বিভিন্ন টিপস দিব যে আসলে কি করা সম্ভব, আসলে কি করা সম্ভব না, আর কি করলে কি করা যায়, এই বিষয়গুলো আমি বলবো। এই কারণে যখন আমি ব্রিজ কমিশনে ছিলাম হ্যালিফ্যাক্সে, তখনও আমার একটা মেন দায়িত্ব ছিল, এখানে দুইটা লং স্প্যান সাসপেনশন ব্রিজ আছে, একটা হলো ম্যাকডোনাল্ড আর একটা হলো ম্যাকে। এবং হ্যালিফ্যাক্সকে যে দেখেছে সে আসলে এই দুটো ব্রিজের মাধ্যমেই আসলে হ্যালিফ্যাক্সকে চেনে, কারণ এটা টুইন ব্রিজ। আমি এই দুটো ব্রিজের অপারেশন এন্ড মেইনটেনেন্স এর দায়িত্বে ছিলাম গত 15 বছর। তো তাহলে আমি এখান থেকেই আমার আসলে কেবল সাপোর্টেড ব্রিজ। ক্যালিফোর্নিয়াটা কি, এটা কি ছিল কেবল ব্রিজ? ক্যালিফোর্নিয়া যেটা সান ফ্রান্সিসকো গোল্ডেন ব্রিজ, সেটাও একই টাইপের ব্রিজ। এটাকে বলা হয় সাসপেনশন ব্রিজ, কেবল সাপোর্টেড ব্রিজ, যেটাকে পৃথিবীতে একটা আইকনিক স্ট্রাকচার হিসেবে ধরা হয়। গোল্ডেন গেট ব্রিজটা আসলে কেবল সাপোর্টেড ব্রিজ। বাংলাদেশের লোক জানতে চাবে, বাংলাদেশে কোনো সাসপেনশন ব্রিজ নেই, কিন্তু বাংলাদেশে দুটো কেবল স্টেড ব্রিজ আছে, যেটা হলো টাওয়ার থেকে সিরিজ অফ কেবলের মাধ্যমে ঝুলানো। এটা একটা আছে পায়রা বন্দরে নতুন হয়েছে, আর একটা আছে হলো চিটাগাঙে, যেটা থার্ড জাপান বাংলাদেশ মৈত্রী সেতু যেটা বলে, ওইটা হলো কেবল স্টেড ব্রিজ। আমার জানা মতে এখন বাংলাদেশে দুইটা কেবল স্টেড ব্রিজ আছে, যেটা কেবল সাপোর্টেড বাট সাসপেনশন ব্রিজ না। কেবল সাপোর্টেড ব্রিজ আবার দুই রকম, একটা হলো সাসপেনশন ব্রিজ আর একটা হলো কেবল স্টেড। বাংলাদেশ হ্যাজ 2 কেবল স্টেড ব্রিজ। ওকে, থ্যাংক ইউ। সো থ্যাংক ইউ। আপনি বলছিলেন গল্প, তারপরে আপনার আরেকটু গল্প একটু যদি আমরা শুনি, কারণ আমরা জানি দর্শকরা যারা জয়েন করেছেন, আমি দেখতে পাচ্ছি আপনার বন্ধু বান্ধব বেশ কিছু হ্যালিফ্যাক্স থেকে এসেছেন।
তারা যদি কোনো কোয়েশ্চেন থাকেন বা এনি সাপ্লিমেন্ট, রিজভি ভাই কমিউনিটির জন্য কি করেছেন, আপনি কেন এত মানে এত মাল্টি ডাইমেনশনাল কিভাবে? আমরা তো দেখলাম, একটু বিরতি নিচ্ছি প্রফেশনাল লাইফ থেকে, কমিউনিটির কথা যদি একটু বলেন যে ওয়াই ইউ আর সো ইনভলভ। আপনি বাই দ্য ওয়ে বিসিসিবি কে অনেক হেল্প করেছেন, বাংলাদেশি কানাডিয়ান। আমরা যখন কালচারাল অনুষ্ঠানে গিয়েছি, আই হ্যাভ টু অ্যাডমিট দ্যাট ইউ রিয়েলি হেল্পড আস আ লট ফ্রম ইউর পজিশন, ফ্রম হ্যালিফ্যাক্স এক্সপার্ট হিসেবে। কমিউনিটির ব্যাপারটা আপনার এই যে ভালো লাগে কেন, এই ব্যাপারটা। তারপরে আমরা যাবো হচ্ছে আপনার প্রথম দিকের গল্প, প্রথম জীবনের গল্পটাতে। এটা একটা খুব ইন্টারেস্টিং টপিক এবং কোশ্চেন আমার জন্য, যে কমিউনিটি কেন আমাকে ভালোবাসে বা আমি কেন কমিউনিটিকে এত পছন্দ করি। আমি ছোটবেলার থেকে দুটো জিনিস আমি খুব পছন্দ করি, একটা হলো মানুষ এবং বন্ধু। এই দুটো হলো আমার খুব বড় উইকনেস। আমি কেন জানি সব মানুষকেই আমি খুব ভালোবাসি, যাকে আমি অল্প দিন চিনি, যাকে আমি অনেক দিন ধরে চিনি, যাকে আমি এইমাত্র দেখলাম, তারপরেও আমার কাছে মনে হয় যে আমি মানুষকে খুব ভালোবাসি। এই মানুষের ভালোবাসা থেকেই, আর আপনি যখন একজনকে ভালোবাসবেন আপনি কিন্তু রিটার্নে ভালোবাসাই পাবেন। এবং এই কারণে আমার কাছে মনে হয়েছে যে কমিউনিটিতে আমি যে অনেক পপুলার অথবা আমি যে অনেক এনগেজ হতে পেরেছি, তার পেছনে মেইন কারণ হলো আমি তাদেরকে খুব ভালোবাসি, আর কমিউনিটি পিপল আমাকে খুব ভালোবাসে। খুলনার মানুষ খুব মিষ্টি হয়, আমি জানি এটা, খুলনার মানুষ মিশে। সো কমিউনিটিতে ইউ হ্যাভ বিন, আপনি বলেছেন প্রথম অ্যাথলেটিক ক্যানাডাতে আপনার একটা ইনিশিয়েটিভ আছে, সেটা একটু যদি বলেন যে প্রথম বাংলাদেশি কমিউনিটিকে কিভাবে অর্গানাইজ হ্যাঁ, করলেন। আমাদের অনেকগুলো ইউনিক জিনিস আমরা করতে পেরেছি। এটা শুধু আমি না, আমি একজন উদ্যোক্তা অথবা ফাউন্ডার, কিন্তু এখানে অনেকেই আছে। যেমন হলো আমরা কানাডাতে এই হ্যালিফ্যাক্সে বাংলাদেশ কানাডা ফ্রেন্ডশিপ সোসাইটি করি 2019 সালে। তখন এই থেকে মুহূর্তে এই আমি একটু পর্যন্ত। শেয়ার করছি আপনার ছবিগুলো, হ্যাঁ, এই যে থ্যাংক ইউ, দেখুন। থ্যাংক ইউ। এইটা কোন ছবি, যদি কিছু বলতে চান এই ছবিটা? এটা হলো আপনারা যদি ম্যারিল্যান্ডে জেনে থাকেন, স্টেট অফ ম্যারিল্যান্ডের দুইটা টুইন ব্রিজ আছে। একটা, এটাকে বলা হয় চেসাপিক বে ব্রিজেস। আচ্ছা। এটা 2019-16 সালে আমি গেছিলাম ওখানে। আমাদের যারা আমরা ব্রিজ ওনার, তাদের মধ্যে একটা এগ্রিমেন্ট আছে যে তারা আমাদের ইন্সপেকশনের সময় তারা রিপ্রেজেন্টেটিভ পাঠায়, আর আমরা তাদের ইন্সপেকশনের সময় আমরা যাই, গিয়ে ইন্ডিপেন্ডেন্ট রিভিউ করা ইন্সপেকশন, ধরেন কনসালটেন্ট বা ওদের যে ওকে। ইঞ্জিনিয়ারিং টিম করে, জি আমরা জি জি। যারা এক্সপার্ট তারা গিয়ে ইন্ডিপেন্ডেন্টলি তাদের ইন্সপেকশনকে রিভিউ করা। 2016 সালে আমি তো এই দুটো ব্রিজ দেখা ইন্সপেকশন যাচ্ছে আপনি করছিলাম, এইচবি হারবার ব্রিজের পক্ষ থেকে গেছেন একটা। হ্যালিফ্যাক্স হারবার ব্রিজের হ্যাঁ, পক্ষ হারবার। থেকে। মেরিল্যান্ড চেসাপিক ব্রিজ আমি আসলে এই ইন্সপেকশন ছবিটা একটু দেখাইতেই হয়, আপনার গানের এই গানটা আমরা শোনার জন্য ওয়েট করছি অনেকেই, যে রিজভি ভাই কিভাবে, এই যে বিলু ভাই কিভাবে গান গাচ্ছেন। সো আমরা দেখি এই গানটা, একটু ওয়েট করবো, কিছুক্ষণ পরেই হয়তো পাবো আমরা। এটা আরেকটা ছবি আপনার প্রফেশনাল। সো দেখাই, আমরা ছবিগুলো একটু দেখাই মানুষ যারা এটা হলো আরেকটা ব্রিজ, এটা হ্যাঁ। হলো ডেরোয়ার মেমোরিয়াল ব্রিজেস। এটাও টুইন ব্রিজ। এটা আমি 2019 সালে হ্যালিফ্যাক্স হারবার ব্রিজের পক্ষ থেকে ওদের ইন্ডিপেন্ডেন্ট যে ইন্সপেকশন প্রোগ্রামে আমি অ্যাটেন্ড আচ্ছা করছিলাম। আচ্ছা। এইখানে আর এটা এটা হলো আসলে নিউ ইয়র্কে, আচ্ছা এটাকে বলা হয় পার্ক, আই এম ফরগেট, এটা আচ্ছা এটা আচ্ছা, লিফ ঠিক আছে। ব্রিজ, আচ্ছা, ঠিক আছে, এটা ওয়েস্ট একটা, এটা ওয়েস্ট মাউন্ট ব্রিজ। এটা দেখতে পাচ্ছেন, এটা হলো অপারেটেড অ্যান্ড ওন বাই এমটিএ, মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি অফ নিউ ইয়র্ক। আমি নিউ ইয়র্কের। তাদের হয়ে এই ব্রিজটি ইন্সপেকশন করছিলাম 2019 অথবা 21-এ। এটা আপনার টিম মনে হয় কোথাও, যে আপনার এটা হলো টিম ছিল, হ্যাঁ তাদের এমপি রান। টিম এবং আমার, আমি এখানে। আর সবচেয়ে ডানে যে লম্বা, সে হলো আমাদের মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার জি। ফ্র্যাঙ্ক রবিনসন। আর আদার থ্রি আর ফ্রম নিউ ইয়র্ক স্টেট ডিওটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে গান, গিটার, গিটার আপনার একটা প্যাশন বোঝা যাচ্ছে। Really, this is good. I mean, that's why we connect. That's what I mean. Someone can be something, anything professional, but এই যে একটা কম্বিনেশনটা, ইটস ভেরি একটা রেয়ার একটা ব্যাপার। পারফরমেন্স করা, সাহস করে গিটার, আমরা হয়তো গিটারটা আশেপাশে থাকলে দেখবো একটু পরেই, ইউ পারফর্মিং। আমি এরপরে আমরা গান নিয়ে চলে আসবো একটু পরে, একটু দেখে আসি, এর পরবর্তী আসছে, দর্শক যাবেন না, 3-4 মিনিট আমরা গান শুনবো, হাসান ভাই রেকর্ড করা গান অবশ্যই। হ্যাঁ, আপনার কথা বলছিলেন যে কমিউনিটিতে আপনি ভেরি এঙ্গেজ, সো ইউ ট্রাই টু হেল্প দ্য কমিউনিটি ডেফিনেটলি। সো বাট এটা তো এমন না যে আসলে কিছু পাওয়ার জন্য করা, আসলে না পাওয়ার জন্যই মনে হয় করাটা, কমিউনিটি যা কাজ করে। আমি কমিউনিটির এটা কথাই এটা বললাম। খুব সুন্দর, এটা সুন্দর একটা কথা বলছেন ভাই। আপনি যখন কমিউনিটিতে কাজ করবেন, ইউ শুড নট এক্সপেক্ট এনি রিটার্ন, দ্যাটস দ্য ফার্স্ট রুল। আর কমিউনিটিতে যখন আপনি কাজ করবেন, আপনাকে আরেকটা জিনিস মনে করতে হবে যে ইটস এ থ্যাঙ্কলেস জব। আপনাকে কেউ থ্যাংক ইউ দিবে অথবা অ্যাপ্রিসিয়েট করবে, এটা যদি আপনি ভেবে কিছু করেন, তাহলে আপনার হার্ট ব্রোকেন হওয়ার সম্ভাবনা খুব বেশি।
এই জন্য প্রথমেই আপনাকে ভাবতে হবে যে আমি যে কাজটা করছি এটা আমি আমার কারণে করছি, এর রিটার্ন আমি কোনো থ্যাঙ্কস বা অ্যাপ্রিসিয়েশন চাই না। এবং এই কাজটা করতে গিয়ে আমাকে অনেক ক্রিটিসিজমের মধ্যে থেকে যেতে হবে। আই উইল টেক ইট পজিটিভলি, দ্যাটস দ্য মেইন টু কি। জি। ডোন্ট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন অ্যান্ড ইউ হ্যাভ টু গো থ্রু এ ক্রিটিসিজম। শিওর। এবার আমরা একটু আবার হয়তো ফেরত আসবো কোনো কোশ্চেন আসলে আপনার বন্ধুদের কাছ থেকে বা আমাদের মনে আসলে। আমরা একটু র্যাপ আপ করার চেষ্টা করছি, গান শোনার জন্য সময় রাখছি। প্রথম ইমিগ্রেন্ট লাইফের গল্পটা আপনি আসলেন 2007, এটা একটু সময় দেবো আমরা, কারণ যারা নিউ ইমিগ্রেন্টস এবং যারা নিউ স্টুডেন্ট, দে ক্যান কানেক্ট রাইট নাও অন দ্যাট স্টেজ, যে হাউ টু কানেক্ট। ক্যান ইউ প্লিজ টেক ইউর টাইম প্লিজ অন দ্যাট স্টোরি। ফার্স্ট টাইম স্টোরি কখনোই সুন্দর থাকে না, আসলে একটু স্ট্রাগলের গল্প থাকে। এই গল্পটা যদি একটু আমাদের সাথে শেয়ার করতে চান, যে তারপরেও আপনি যে মানে সাহস করে এগিয়ে গেলেন। আমি দেখলাম আপনি ইভেন পিএইচডি শুরু করেছিলেন, কমপ্লিট করেন নাই, বিকজ প্রফেশনালি ইউ আর স্যাটিসফাইড, ইউ আর কন্টেন্ট। সো একটু যদি বলেন প্রথম জীবনে এটা কবে এটা আসলেন। এটা আমার কানাডাতে আসা এবং কানাডাতে এডুকেশন, আমার ইনিশিয়াল সেটেলমেন্ট, এই গল্পগুলো আসলে আহ, বেশ মজার আমার কাছে। অনেক উত্থান পতনের মাধ্যমেই আমরা আজকে আসলে যে পর্যায়ে আমরা যে যেখানেই থাকি না কেন, আসলে আমাদের সবার প্রথম কানাডায় এসে সেটেল করা, কানাডিয়ান এডুকেশন নেয়ার যে চ্যালেঞ্জ, যে স্ট্রাগল, আমার মনে হয় সবার গল্পই মোটামুটি এক। এক এক মোটামুটি এক, এটা এটা খুবই এক। তারপরে আমি আমি কিছু ইন্টারেস্টিং কথা বলি, কারণ যেহেতু আমাকে এখন অনেকেই দেখে যে আমি একটা সাকসেসফুল মানুষ, সুতরাং সাকসেসফুল মানুষের কাছে সবাই মনে করে যে মনে হয় সারা জীবনে এরকম সাকসেসফুল ছিল। আসলে সেটা না। আমি 2098-তে খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, যেটাকে কুয়েট বলা হয়, তখন আমাদের সময় এটা ছিল বিআইটি, সেখান থেকে আমি সিভিল ইঞ্জিনিয়ারিং এ গ্রাজুয়েশন করি। তারপর 10 বছর বাংলাদেশে, অলমোস্ট 9 বছর আমি বাংলাদেশে অনেক জায়গায় কাজ করেছি অ্যাজ এ কনসালটেন্ট। আই ওয়াজ lead consultant for biodiversity conservation project for the Sundarban project, and the budget was $75 million in 2008 to 2001. I was the chief technical consultant for that work. শুধু তাই না, ওই সময় আমি সব সময়ের মতো আমি শুধু একটা জিনিস করতে পছন্দ করি না, আমি সাথে সাথে অনেক জিনিস করতে পছন্দ করি। আমি আমার খুলনা শহরে আমি প্রথম পানি কোম্পানি, আপনারা যেটা জানেন যে বাংলাদেশে এখন মিনারেল ওয়াটারটা কাইন্ড অফ এ মানে বাধ্যতামূলক, সবাই আসলে মিনারেল ওয়াটার খায়, হয়তো বোতলে অথবা 20 লিটারে কিনে। আমি 2001-এ প্রথম খুলনা শহরে রিভার্স অসমোসিস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের একটা কোম্পানি করি। ইউরো আমার ব্র্যান্ডটা ছিল। এবং আমার ওয়াইফ হলো খুলনা ইউনিভার্সিটির প্রথম ব্যাচ, 90-র ব্যাচ, ওদের দিয়েই আসলে খুলনা ইউনিভার্সিটি শুরু। এবং আমার ওয়াইফ ছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, যেটাকে কেডিএ বলে, ঢাকায় যেমন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। আমার ওয়াইফ ছিল খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের প্ল্যানিং অফিসার এবং প্রজেক্ট ডিরেক্টর ফর খুলনা মাস্টার প্ল্যান। এই কথাগুলো বলার পেছনে কারণটা হলো যে আমরা দুইজনেই বাংলাদেশে খুব একটা ভালো পজিশনে ছিলাম। আমরা জানি যে কানাডাতে যারা ইমিগ্রেশন নিয়ে বিভিন্ন প্রফেশনে কানাডাতে এসছে, তাদের মধ্যে একটা আফসোস সবসময় থেকে যায় যে আমি বাংলাদেশে অনেক ভালো ছিলাম, কেন এসব ছেড়ে এখানে আসলাম। এই কারণে আমি বলছি যে এটা শুধু আপনি একা না, আসলে আমরা যারা ইমিগ্রেন্ট, বিশেষ করে প্রফেশনাল ক্যাটাগরিতে, স্কিল ওয়াটার ক্যাটাগরিতে আমরা যারা কানাডাতে এসেছি, প্রত্যেকের ইতিহাস যদি আপনি খুঁজে দেখেন, দেখবেন তারা বাংলাদেশের সবাই ভালো ছিল। We did not come here to escape from the poverty. We came by choice, I agree. Come by Yes, choice. we came by the choice. এটা খুবই ইম্পর্টেন্ট। এবং সেই কারণে আমি বলবো আপনি কখনো ভাববেন না যে আপনি একা, যে বাংলাদেশের সবকিছু ভালো ছেড়ে এখানে এসেছেন। আসলে এখানে 99% যারা আমরা এসেছি তারা সবাই ভালো কিছু ছেড়ে আবার এখানে নতুন করে শুরু করার আশায় এসেছি। বেটার কিছু। 10 বছর বাংলাদেশে প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা এবং একটা বড় পর্যায়ে থেকে, আমি যখন কানাডায় আসলাম তখন আমি ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার একটা বড় কোম্পানির। একটু রিজভি ভাই, আপনাকে একটু বলি যে আমাদের সাথে আপনি বলেছেন ঢাকা থেকে কোনো গেস্ট জয়েন করতে পারেন, আমি তো চিনব না সবাইকে, অনেকেই জয়েন করছেন। আপনি একটু শামসুর রহমান আছেন, খালেদ জয়েন করেছিলেন আছেন। সো আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের কথা রেফার করতে চান, কাইন্ডলি যদি এখানে দেখি আমি করব। এখন সবাই আমাদের হ্যালিফ্যাক্সের মনে হচ্ছে। জি জি,
ওকে, কন্টিনিউ প্লিজ। হ্যাঁ, আপনি হ্যাঁ বলছিলেন যে হ্যাঁ এই স্টোরিটা একই, তারপরে আমরা আসি। বাই দ্য হ্যাঁ আপনার ফ্যামিলি গল্পটা একটু বলেন, ফ্যামিলির একটু পরিচয় আপনার। অবশ্যই ভাবি, অনেক ধন্যবাদ। ডেফিনেটলি শি ইজ হেল্পিং ইউ, বলেই ফেলছেন গল্প থেকে, শুরু থেকেই। বাচ্চা সহ পরিবার আমার নিয়ে। আমার আমার ওয়াইফ সে হলো আসলে মানে আমার পেছনে সবকিছুই আসলে তার তৈরি করা। এটা আরেকটা গল্প, হয়তো আজকে না হলে আরেকদিন বলবো। আমার মেয়ে, বড় মেয়ে, আমার একটাই মেয়ে, সে হলো 4th ইয়ারে পড়ে ইউনিভার্সিটিতে। হুম, হোপফুলি সে মেডিকেলে যাবে আমেরিকায়, ইউএসএ তে। সে অলরেডি কন্ডিশনালি অ্যাপ্রুভড। এই কারণেই আমার একটা কারণ ইউএসএ তে মুভ করা। আর আমার ছেলে হলো ক্লাস 8-এ পড়ে, ফলে তারা এখনো কানাডায় থাকে। আগামী জুন জুলাইতে হয়তো তারা মুভ করে আমার সাথে টেক্সাসে জয়েন করবে। তা যেটা বলছিলাম যে 10 বছর প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করা একটা সাকসেসফুল ইঞ্জিনিয়ার হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হওয়ার পরে কানাডায় হঠাৎ করে মুভ করাটা বেশ বেশ কঠিন ছিল আমাদের জন্য। আহ, কিন্তু অনেক আমরা চেষ্টা করছি, আসবো না, এসে আবার চলে যাব, এসব সবাই যেটা করে আর কি। আর কালচারাল তারপরে একটা গ্যাপও 2007 থাকে, কিন্তু কালচারাল একটা গ্যাপ হয়, প্রচন্ড একটা কালচারাল ব্যাপার, প্রচন্ড একটা বন্ধু শখ। বান্ধব নাই, হ্যাঁ বন্ধু আর বান্ধব নাই। বিশেষ করে বাংলাদেশে যারা অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে চলাফেরা করা মানুষদের জন্য আরো কঠিন। যারা একটু ইন্ট্রোভার্ট টাইপের তারা হয়তো অতটা শখ পায় না, কিন্তু আমরা যারা খুব বেশি সোশ্যালি অ্যাক্টিভেট এবং এনগেজ, তাদের জন্য শখটা আরো বেশি, আমাদের মন আরো বেশি খারাপ হইতো। যাই হোক, 2007 সালে যখন আমি প্রথম কানাডায় আসি, আহ, স্মৃতিটা খুব ভালো। কারণ আমি যখন বাংলাদেশ থেকে রওনা হলাম তখন হলো জানুয়ারি 29। টেম্পারেচার ছিল আমার যতদূর মনে পড়ে 25 ডিগ্রি সেলসিয়াস। আর আমি টরেন্টোতে এসে ল্যান্ড করেছিলাম যেদিনকে আমি 29শে জানুয়ারি 2007 সালে টরেন্টোতে ল্যান্ড করি। ওই দিন কি কারণে যেন টেম্পারেচার ছিল -50 টরেন্টোতে, ওই দিনটাই। এটা সাধারণত খুবই রেয়ার। তাহলে আপনি বুঝতে পারছেন যে চেঞ্জ 30, এবং শকটা কিভাবে। হ্যাঁ প্রায় 35। 25 to almost 75 ডিগ্রি সেলসিয়াস, প্লাস মাইনাস। ওকে, সো ইট ওয়াজ এ বিগ শক। বাট আমি মনে করি সব শখের সাথে কিছু ভালো জিনিস থাকে। যেমন আমি কানাডাতে আসার আগে খুব স্মোক করতাম। কানাডাতে আসার পরে প্রথম যখন এয়ারপোর্ট থেকে বের হলাম, তখন আমার এক বন্ধু বুয়েটের, ও তখন রিমে ব্ল্যাকবেরিতে চাকরি করতো, ও আমাকে রিসিভ করার জন্য এয়ারপোর্টে গিয়েছিল। ও বললো, দোস্ত আগে বাইরে এসে চল দুজন সিগারেট খাই। ও তখন সিগারেট খায়। তা আমি ওই সিগারেটটা ধরালাম, ধরায় মনে হলো যে আমি সিগারেট আসলে স্মোক করছি না, আমি সিগারেট কামড়াই খাচ্ছি। ওই দিন মনে হলো সিগারেট খেতে যদি এতই কষ্ট হয় তাহলে সিগারেট খাওয়ার দরকার কি। ওই দিন আমি লাস্ট 29শে ওয়াও, জানুয়ারি 2007-এ আমি লাস্ট ওয়েল, সিগারেট খাইছি, আর কোনোদিন খাইনি। স্যালুট, দিস ইজ দ্য বেস্ট অ্যাচিভমেন্ট, ওয়াও, স্যালুট। সো আমি মনে করি সব সব খারাপ জিনিসেরই একটা পজিটিভ আউটকাম আছে। সেটা হলো আমার জীবনের পজিটিভ আউটকাম হলো 25 ডিগ্রি প্লাস থেকে -50-তে এসে আমি সিগারেট থেকে কুইট করতে পেরেছিলাম, যেটা 1 মিনিট। তারপরে যেটা হলো, আমি যখন আমার বন্ধুর বাসায় রাত্রে, তখন অনেক আলাপ হচ্ছে, ও আমার সম্পর্কে জানে যে আমি বাংলাদেশে একজন নাম করা ইঞ্জিনিয়ার। তখন ও আমাকে প্রথম যে উপদেশ দিল যে, দোস্ত তোর একটা কথা বলি, তুই তো বাংলাদেশে অনেক বড় ইঞ্জিনিয়ার, তুই তো এখানেও তোর ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড দিয়ে চাকরি পেয়ে যাবি হয়তো। ও বললো হয়তো, কিন্তু দোস্ত যদি চাকরিতে ভালো করতে চাইস, ইউ শুড হ্যাভ এ ক্যানাডিয়ান ডিগ্রি। গুড আমি অ্যাডভাইস। আমি আমি ওর কথায় প্রথমে একেবারেই কনভিন্স হলাম না। আমার তখন হলো বুক ভরা স্বপ্ন, গরম, খুব গরম, খুব জিনিসপত্র গরম। হট, মানে খুব আপনি গরম। বুঝতে পারছেন আমরা হ্যাঁ খুবই শিওর। গরম, বাংলাদেশে আমি ওয়ান অফ দা বেস্ট ইঞ্জিনিয়ার, আমি এখানে এসে আবার পড়বো একই বই, নো ওয়ে। তা আমি মোটামুটি তার পরের দিন থেকেই অ্যাপ্লিকেশন করা শুরু করলাম। উইদিন 1 সপ্তাহ আমি মনে হয় 300 অ্যাপ্লিকেশন করছিলাম, একটা ওকে উত্তর দেয়নি। 2 সপ্তাহ 3 সপ্তাহ পরে আমার এই বন্ধুটা আমাকে বললো, দোস্ত এক কাজ কর, তুই অ্যাপ্লাই করে যা, কিন্তু সাথে সাথে তুই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই কর, যাতে একটা মানে সেকেন্ড ওয়ে থাকুক। ব্রেকআপ, হ্যাঁ তখন ব্রেকআপ ও থাকে। ওর আমার তখন ক্রেডিট কার্ড নেই কানাডাতে। 75 টাকা দিয়ে ক্রেডিট কার্ড দিয়ে অ্যাপ্লাই করাটা আমার জন্য তখন সম্ভব না। তখন আমার বন্ধু রানা, ওর নাম মোসলে উদ্দিন, ও এখন কিচেনারে থাকে, অনেক ভালো চাকরি করে। ও ওর ক্রেডিট কার্ড দিয়ে আমাকে 3টা জায়গায় অ্যাপ্লাই করে দিল। একটা হলো ইউবিসি, আর একটা হলো ইউনিভার্সিটি অফ ক্যালগেরি অ্যান্ড কনকর্ডিয়া ইউনিভার্সিটি। আমি ইউবিসিতে এবং কনকর্ডিয়াতে অ্যাডমিশন পেলাম। কিন্তু কনকর্ডিয়াতে আমরা রিসার্চ করে জানলাম যে মন্ট্রিয়াল এবং কিবেক হলো একমাত্র প্রভিন্স যেখানে আপনি যদি যান, যেদিন আপনি যাবেন সেদিন থেকে আপনি লোন এবং বার্সারি পাবেন। আর অন্য কোনো প্রভিন্সে যদি আপনি যান তাহলে 1 বছর পরে আপনি লোন এবং বার্সারিতে ইলিজিবল হবেন। এই কারণে
আমি সিদ্ধান্ত নিলাম আমরা মন্ট্রিয়ালে চলে যাচ্ছি। এবং ওই এবং বলতো সবাই ওই সময় একটা কথা ছিল যে ওসাপ, সবাই ওসাপের লোকজন ওসাপ, মন্ট্রিয়ালে ফিরছে। হ্যাঁ, হ্যাঁ সবাই হলো কানাডা ও অন্টারিওতে থেকে ওসাপ লোন নিয়ে আরেক জায়গায় পড়তে যেত, আর আমি আমার ল্যান্ডিং এর 24 দিনের মাথায় আমি কনকর্ডিয়াতে চলে গেলাম, গিয়ে আমার মাস্টার্স প্রোগ্রাম শুরু করলাম। এবং আমি মনে করি যে আমার জীবনে যদি আমি খুব ভালো কোনো সিদ্ধান্ত নিয়ে থাকি এবং কারোর যদি বেস্ট অ্যাডভাইস নিয়ে থাকি, সেটা হলো আমার বন্ধু রানা। এবং আমি মাস্টার্স করেছিলাম, এবং মাস্টার্সের করার একটা গল্পটা না বলেই নয় যে 10 বছর পড়াশোনা থেকে দূরে থেকে, আর আমাদের বাংলাদেশের পড়াশোনাটা অনেকটা থিওরি বেসড, অর্থাৎ আমরা সবকিছু মুখস্থ করি। আমি জানি আর আপনি আপনি সবই জানেন, আমি সবার জন্যই বলছি। তো সবার জন্য জানতে হবে। এটা হলো আমরা হলো মুখস্থ করে আসলে ইঞ্জিনিয়ারিং ডাক্তারি সবকিছু মুখস্থর পরে আমরা পাশ করি। আসলে নাথিং ইজ ভেরি লিমিটেড দ্যাট উই লার্ন অ্যাবাউট অ্যাপ্লিকেশন অফ এনি থিওরিজ। কিন্তু এখানে যখন আসলাম তখন দেখলাম কনকর্ডিয়াতে আমাদেরকে ইন্টারসেকশন ডিজাইন করতে বলছে ট্রাফিক ইঞ্জিনিয়ারিং এ, প্রজেক্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট দিয়ে বলছে এটা তুমি প্রজেক্ট প্ল্যানিং করো, অল আর অ্যাপ্লাইড। শুধু তাই না, যেটা আরেকটা বড় শখ ছিল সেটা হলো যে যারা ওই মুহূর্তে কনকর্ডিয়া অথবা ক্যানাডিয়ান কোনো একটা ইউনিভার্সিটি থেকে ব্যাচেলার করে মাস্টার্সে এসছে, তাদের জন্য অনেক বেশি ইজিয়ার দেন মি হু হ্যাজ এ ডিগ্রি ফ্রম অ্যানাদার ইউনিভার্সিটি অ্যানাদার কান্ট্রি অ্যান্ড হি হ্যাজ এ গ্যাপ অফ 10 ইয়ার্স। তা প্রথম যখন আমি ক্লাসে যেতাম, আমার সাথে এখানে অনেকেই আছে, আতিক আছে আমার সাথে একই সঙ্গে মাস্টার্স করছে, ও এখন WSP তে জিওটেকনিক্যাল সিনিয়র জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। আতিক তোমার ক্যামেরাটা অন করো। ভিডিওটা অন করুন ভাই। আতিক চিনি মনে হচ্ছে, আমি যাই হোক আতিকরে চেনার কথা, আতিক আর আমরা একই সঙ্গে কনকর্ড ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা। আতিক ও এখন ব্যস্ত বাসায় ফ্যামিলিতে। ও এখন কিন্তু আপনি একটা খেয়াল করেন এই সময় এই ফেজটাতে ওই বাংলাদেশি যে গ্রুপ অফ স্টুডেন্টস, এটা কিন্তু হেল্প করছে, গ্রুপ ওয়ার্ক। আমরা 22 জন ছিলাম ভাই, আমরা সবাই মিলে 22 জন ছিলাম একটা গ্রুপে। ফলে আমাদের পড়াশুনোতে, কারণ মাস্টার্সটা অল অ্যাবাউট গ্রুপ লার্নিং, এটা একা একা কেউ মাস্টার্স করতে পারবে না, আপনাকে টিমের সাথে পড়তে হবে, আপনাকে গ্রুপে প্রজেক্ট সাবমিট করতে হবে। আমার মনে আছে যে আমি প্রথম যখন ক্লাসে যেতাম, আমি প্রতিদিন ফিরে এসে আমি আমার ওয়াইফকে বলতাম দ্যাটস ইট, আমি কালকে আর ইউনিভার্সিটিতে যাব না, ব্যাগ ট্যাগ ছুঁড়ে ফেলে দিতাম। আমার ওয়াইফ আমাকে বুঝায় বলতো তুমি তো এখানটায় ফাটাই দিতে অথবা ভালো রেজাল্ট করতে এখানে আসুনি, তুমি এখানে এসছো লোন অ্যান্ড বার্সারি পাবা, আমরা খরচ চালাবো। আমি একদম খুব বলছি ভাই, আমি এমনই। দ্যাটস হোয়াট থিং পিপল, এটা ইজ ট্রু। মানুষ কিন্তু এটাই ভাবে, এটা ভুল আসলে, বাট এটা একটা সত্যি, জীবনের সত্যি। হ্যাঁ, এটা হলো হার্ট সত্যি। আমার ওয়াইফ আমাকে বললো যে আমরা তো এখানটায় ভালো স্টুডেন্ট এই প্রমাণ করতে আসিনি, আমরা এসেছি যেখানে হোক আমাদেরকে সার্ভাইভ করতে হবে, আমাদেরকে এডুকেশন করতে হবে, সাথে সাথে লোন পেয়ে আমাদেরকে সংসার চালাতে হবে। এই মোটিভেশনে আবার পরের দিন যাই। কিন্তু গুড নিউজ হলো আমার কাছে মনে হয় আমরা বাংলাদেশিরা অনেক বেশি লেবারাস, যেটা আসলে এদেশের লোক না। যেমন এদেশের আমি দেখতাম আমাদের সাথে যারা ক্লাসে খুব পটপট করতো বিদেশিরা, তারা হলো যে ইউনিভার্সিটি টাইমেই পড়তো, তারপরে যখন চলে যেত হয়তো বারে অথবা কোনো জায়গায় সে কাজ করে। আর আমরা তো সকাল 7টায় খাবার টাবার বেঁধে কনকর্ডিয়ার ইভি বিল্ডিং এর একটা রুম বুক করতাম, সেখানে সকাল 7টা থেকে রাত 11টা। কোপ তাকে বলে, মানে কোপ বলতে যেটা বুঝায়, আমরা সেই কোপ কোপ দিতাম পড়াশোনায়। এবং আমার মনে আছে 2-3 সপ্তাহ পরে যখন প্রথম ক্লাস টেস্ট হলো হলো, কিছুদিন পর থেকেই আমি টিউটরিং করা শুরু করলাম। যে ছাত্র চলে যাবে আমি বিভিন্ন লোককে পড়ানো শুরু করলাম। যাই হোক, তারপরে এভারেজ যাই হোক ভালো রেজাল্ট সময়টা কিন্তু খুব ভালো ছিল, আমার মনে আছে সময়টা খুব দারুণ সময়, খুবই দারুণ একটা সময়। 2007 থেকে 9 কনকর্ডিয়া ওয়ান অফ মাই বেস্ট টাইম ইন মাই হোল লাইফ, আই উইল রিমেম্বার ইট ফর হোল লাইফ। তারপরে ওখান থেকে পাশ করার পরে রেজাল্ট ভালো হলো, আমি পিএইচডি শুরু করলাম। কিন্তু আসলে আমি ঠিক পিএইচডি করা টাইপের লোক না, কারণ আমার কাছে সারা জীবন মনে হয়েছে যে পিএইচডি যারা করে তারা হলো একাডেমিক লাইনে যেতে চায়, আর পিএইচডি তো আমি করেই ফেলি তাহলে ইন্ডাস্ট্রিতে আমার অ্যাক্সেসটা একটু কমে যাবে। আর আমার সারা জীবন মনে হয়েছে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চাই। তারপরে গুড নিউজ হলো 6 মাসে আমি কম্প্রিহেনসিভ এক্সাম সব পাস করে ফেললাম, শুধু থিসিস প্রপোজাল অ্যাপ্রুভালে বাকি। এই সময় আমি চাকরি পেয়ে গেলাম হ্যালিফ্যাক্স হারবার ব্রিজে অ্যাজ এ ব্রিজ ইঞ্জিনিয়ার। আমি 2010 সালে হ্যালিফ্যাক্স হারবার ব্রিজে আসি, জয়েন করি।
এবং 5 বছরের মধ্যে আমি চিফ ইঞ্জিনিয়ার হই, এটা হলো একটা বিশাল ব্যাপার। কারণ once you are get into the system, then they will actually consider your previous experience as an experience. Oh, that's good. So This they is did Canada. consider I had 10 plus 5, 15 years of experience. That's why they offer me the chief তো আপনি engineer যেটা বললেন position. যে যেখানে অপরচুনিটি আছে ডু নট বি শাই, আপনি যেখানে আপনার অপরচুনিটিকে ট্রাই করা, যদি লেগে যায়, লেগে গেলে লেগে গেল। এটাও একটা সুন্দর গল্প ভাই, এটা না বলে পারছি না। কারণ আমরা যারা মন্ট্রিয়ালে পড়তে গিয়েছিলাম, আপনারা জানেন যে আমরা সবাই জানতাম যে আমরা কেউ মন্ট্রিয়ালে সেটেল করতে পারবো না। কারণ মন্ট্রিয়াল হলো সিগনিফিকেন্ট ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার। আপনি যদি ফ্রেঞ্চ ফ্লুয়েন্ট না হন, অর্থাৎ লিখতে পড়তে বলতে না পারেন, প্রফেশনাল জব আপনার না হওয়ার সম্ভাবনা 99% রাইট রাইট। ইন মন্ট্রিয়াল। সো আমাদের সবারই একটা টার্গেট ছিল যে আমরা মন্ট্রিয়ালে যাব, পড়াশুনো করে যে যার মতো অন্যদিকে ছড়িয়ে পড়বো। এবং অবাক হবেন যে আমাদের 20 জন 21 জনের একমাত্র আমি আসলাম হ্যালিফ্যাক্সে, সবাই চলে গেল ক্যালগেরি, টরেন্টো, অন্যান্য জায়গায়, ইয়েলো নাইফ। এবং প্রত্যেকেরই তখন একটা কথা, যে আমি যখন বললাম আমি হ্যালিফ্যাক্স ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার বন্ধু আতিক বা এখানে যারা আছে তারা সবাই আমাকে বললো ওটা তো ইগলুর মধ্যে থাকে সবাই, এত আইস, আসলে তো রং। এই জন্য আপনাকে সবসময় ওপেন থাকতে হবে যে আপনি যখন বাংলাদেশ থেকে বের হয়েছেন, কানাডা আমেরিকার কোন শহরই আপনার শহর না, যেখানে অপরচুনিটি আপনাকে সেখানেই যেতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। বাই দ্য ওয়ে, যারা অডিয়েন্স আছেন এখানে, ইভেন আমাদের সাথে যুক্ত আছেন, সাইদা জয়েন করেছেন, আপনারা দিস ইজ দ্য চান্স। রিজভি ভাইয়ের যদি বিপদে ফেলানোর কোনো কোশ্চেন থাকে এখনই করে ফেলেন, এই এখন লাইভ, উনি উত্তর দিতে বাধ্য। প্লিজ একটা মজার কোনো গল্প মনে পড়লে রিমাইন্ড হিম প্লিজ। সো আপনি বলছেন ইয়েস, তারপরে ওখানে হারবার ব্রিজে গেলেন, এন্ড দেন প্রফেশন লাক ওপেন্স অ্যাকচুয়ালি ফর। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আবারও বলি যে আমরা যখন বিভিন্ন সময় চাকরি খুঁজছি অথবা স্টুডেন্ট, আমাকে অনেকেই আমাদেরকে যারা মন্ট্রিয়ালে আমাদের কমিউনিটির যারা লোকজন, তারা সবসময় বলেছে যে ভাই যতই ভালো হন না কেন, আপনাদেরকে এখানে কেউ ম্যানেজার হিসেবে কখনোই হায়ার করবে না। এই কথাটা আমি বারবার শুনতাম, যে আমাকে সবাই বলতো যে ভাই যতই ভালো হোক না কেন, আপনি যতই কিছু হন না, ইউ উইল নেভার বি হায়ার্ড এজ এ ম্যানেজার ইন এনি অর্গানাইজেশন। আমি জিজ্ঞেস করতাম কেন আমাদেরকে হায়ার করবে না? বলছে ভাই আপনার your skin color. It means that they are indirectly saying here in Canada there are significant amount of racism. I will not say that there is none, but it's not that way the people think. এবং তখন বলতো যে তুমি ম্যানেজার হিসেবে চাকরি পাবা না। এবং আমি আমি আমার কাছে মনে হয়েছে যে আমি সবসময় বলতাম যে আমি যদি বাংলাদেশে যেমন পর্যায়ে ছিলাম সেই পর্যায়ে যদি আমি কখনো যেতে না পারি, আই উইল গো ব্যাক টু বাংলাদেশ। I say that thing many times. আমি তার উপরে হ্যাঁ, এখন আমার কাছে যেটা মনে হয়েছে যে ভাই আমরা সিস্টেমকে সবসময় দোষারোপ করতে পছন্দ করি, আদার দেন ক্রিটিসাইজ মাইসেলফ, যে আমার কোন কোন বিষয়ে ল্যাকিং গুলো আছে। যেমন আমি কি সোশ্যাল স্কিলটা আমার কেমন, এদেশের মানুষ যেভাবে কথা বলে, এভাবে এদেশের মানুষ যেভাবে কৌতুক করে, আপনি কি সেটা পারেন কিনা? ভেরি ভেরি গুড পয়েন্ট। প্লিজ অডিয়েন্স, আই এম রিফোকাসিং ইট, হি ইজ ব্রিংিং এ ভেরি গুড পয়েন্ট, যে আমরা পারবো না সেটা। ওদের মতো যে ক্লাবে যে বিয়ার খেয়ে, তারপরে মদ খেয়ে, তারপরে হচ্ছে যে নাইট ক্লাবে যে হ্যাং আউট করা, বসিং করা, ওইসব আমরা পারবো না। বাট কি পারবো, দ্যাটস হোয়াট হি ইজ সেইং। থ্যাংক ইউ। এখন এই যে সোশ্যাল স্কিল যেহেতু আপনার নেই, এবং এদেশের মতো সোশ্যাল স্কিল আপনার হওয়া ডিফারেন্ট। আরেকটা জিনিস আমাদের মানে বাই বর্ন উই ইনহেরিট, সেটা হলো আমি যত ভালোই ইংলিশ বলি না কেন, I cannot talk like a Canadian person, right? Because I have a thick accent and we all do. ফলে আমি তাদের মতো দেখতে না, আমি তাদের মতো আমার ব্যবহার না, আমি তাদের মতো কথা বলি না। এই এতগুলো ডিমেরিটস থাকার পরেও আপনাকে কেন তারা ম্যানেজার হিসেবে নেবে? কারণ ম্যানেজারটা কিন্তু নট ফর ইওর প্রফেশনাল স্কিলস, এটা হলো সফট স্কিল এবং আপনার পার্সোনাল স্কিল, যেটা আপনি অলরেডি কিন্তু আপনি ব্যাকে আছেন, রাইট? তাহলে আপনাকে এই ব্যারিয়ার গুলোকে অতিক্রম করতে হবে অন্য কোনো ভাবে। এবং আমি মনে করি যে আপনি যদি সত্যি যোগ্য হন, এদেশে কেউ আপনার যোগ্যতাকে রিগ্রেট করবে না। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমার জীবন দিয়ে আমি প্রমাণ করছি যে যেখানে একটা প্রফেশনাল টেকনিক্যাল কম্পিটেন্সি থাকা সত্ত্বেও একজনকে ম্যানেজার হিসেবে হায়ার করে না বলে যে রিউমার আমি শুনেছিলাম, সেখান থেকে আমি সরকারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে চিফ ইঞ্জিনিয়ার পদ কিন্তু আমি 10 বছর আমি চিফ ইঞ্জিনিয়ারিং পজিশনে সার্ভ করেছি। আপনি বলছিলেন যে কিউ ডেফিনেটলি কুডোস টু ইউ, বাট আপনি বলছেন ইউনিক একটা এক্সেপশনাল ক্যাপাবিলিটিস থাকতে হবে। এটা কিভাবে
এই ব্যাপারটা একটু ফোকাস করেন। মানে আমি জানতে চাই, তো আমি কি করব, কি করতে হবে? এটা খুব একটা ইম্পর্টেন্ট ব্যাপার আপনি বলেছেন, যে তাহলে কি হলে আপনি আমাদের দেশে, আমি আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে বলছি, যে আমাদের বাংলাদেশের যারা ইঞ্জিনিয়ার তাদের মধ্যে একটা জেনেরিক অ্যাপ্রোচ আছে, যে আদার দেন বি এ এক্সপার্ট অন এনিথিং, ইউ নো স্মল থিংস অফ মেনি থিংস, দিস উইল নট ওয়ার্ক হিয়ার। আপনি কানাডাতে আপনি যদি অ্যাজ এ প্রফেশনাল ইঞ্জিনিয়ার, ইফ ইউ ওয়ান্ট টু গ্রো and want to be the top, you need to have something that very rare people has. আপনি যদি বলেন যে আমি অমুক সাবজেক্টের কিছু জানি, প্রজেক্ট ম্যানেজমেন্ট কিছু জানি, আমি ইউনো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং কিছু জানি, আমি জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কিছু জানি, কিন্তু আই এম নট এক্সপার্ট অন এনিথিং, ইউ ক্যানট গো আপ। রাদার অল্প জ্ঞান সবকিছুতে থাকার থেকে আপনার কোনো একটা বিষয়ে এক্সপার্টিস থাকাটা খুব বেশি জরুরি। আমি এবং কি জানি না এটাই তো বলতে ভয় পাই, আমাদের বলতে হবে যে ভাই আমি এটা পারি না, আমি এটা পারি জানি না, না, তার মানে আমি বি কিছু অনেস্ট, একটা জানি। বি অনেস্ট, বি অনেস্ট, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ এখানে আপনি যদি ফেক করেন তাহলে কিন্তু আপনি বেশি দিন সার্ভাইভ করতে পারবেন না, কারণ ইউ উইল বি এক্সামিন। কারণ এখানে তো আপনার জব কিন্তু আপনার প্রোডাকশন এবং আপনার পারফরমেন্সের উপরে বেস করে আপনার কিন্তু জব, রাইট? Right. আপনি যদি কোনো কিছু ফেক করেন, ইট উইল নট বি গো লং। এই কারণে আমি একটা জেনারেলি সবাইকে বলি যে যে কোনো সাবজেক্টে যদি তুমি মনে করো যে আমি প্রজেক্ট ম্যানেজমেন্ট এটাই আমি ভালো, তাহলে ইউ নিড টু বি দ্য টপ প্রজেক্ট ম্যানেজার ইন ক্যানাডা। You will not be considered as a top, but you should claim that আমি একজন টপ প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করতে পারবো, আমি যদি সেই অপরচুনিটিটা পাই। Right. এই কারণে আমি সবাইকে বলি যে যে বিষয়টাই তুমি জানো বা তোমার কমফোর্ট, সেই বিষয়টাই যেন খুব ভালো তুমি জানো। তার মানে কি এটা আমরা এইভাবে বলতে পারি যে আপনার যাতে সিম্পলিফাই করার জন্য যারা এখন পড়ছে বা এই মুহূর্তে আসলে যারা হট ওয়াটারে আছে তাদেরকে যে কোনো যে সাবজেক্টটা যে কোনো একটা বা দুটা, কারণ একটা স্পেশালাইজেশনের তো প্রত্যেকটা আপনি জানেন প্রজেক্ট ম্যানেজমেন্টে কোর্স করতে গেলেও তো অনেকগুলো 10টা অনেক স্পেশালাইজেশন চলে আসে। তো রাইট, আপনি যে কোনো যেটাতে আপনার ভালো লাগছে ওই দুটা তিনটাতে বেশি করে এ প্লাস যেটাতে পাচ্ছেন ওইটাতেই ফোকাস করেন। রাইট, এক্স্যাক্টলি। অর্থাৎ আপনি অনেকগুলো সাবজেক্ট আমাদের মাস্টার্স বা ব্যাচেলারে করতে হয়, কিন্তু আপনি যে সাবজেক্টটা মনে করেন যে আপনি খুব কমফোর্টেবল এবং আপনার রেজাল্টও ভালো, আমি বলবো আপনার ফোকাস যেন ওই সাবজেক্টগুলোতে হয়, যাতে আপনি ভবিষ্যতে ওই সাবজেক্টে আপনি যাতে এক্সপার্ট হতে পারেন। সেকেন্ড সেমিস্টারে কোন টিচার ভালো, কোন টিচার এ দেয় ওটা চিন্তা না করে দেখতে হবে যে আমি কোনটা চাই, আমার সেই সাবজেক্টটা বলতে। হ্যাঁ, এটা থ্যাংক ইউ। আপনি আরো আসবে হয়তো বা অল্প, আমরা একটু গান শুনে আসি। আপনার গানের যেহেতু গলা আছে, এবং পাপড়ি কেন বোঝে না, হ্যাঁ পাপড়ি কেন বোঝে না, এই জন্য ঘুমও আসে না, ব্যাপারটা হচ্ছে এরকম একটা ব্যাপার। এই গানটাও আসবে। আমরা প্রায় 4 মিনিট শুনবো গান, সবাইকে বলে দিচ্ছি, এবং অনেকগুলো গানের কম্পোজিশন। থ্যাংক ইউ। আপনার গিটারটা মনে হচ্ছে আশেপাশে হাতের আশেপাশে আছে, আসতেছে না অডিওতে, এবার আসছে, এবার একটু ঠিক আছে, একটু ঠিক আছে, গিটারটা থাক, আমরা গানটা শুনি, তারপরে আমরা পরবর্তী যেটা বলবো গানের পরের অংশটা হচ্ছে যে ইউএস এর জব মার্কেট এবং কানাডার জব মার্কেট, যেটা ক্যানাডিয়ান হিসেবে অনেকের কল্পনাতেও নেই, অপরচুনিটি কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা শুনবো। তার আগে একটু আমরা আজম খান এবং দেখে আসি এবং শুনে আসি। তো দর্শক কোথাও যাবেন না, 4 মিনিট আমরা গান শুনবো। আমার অডিও কি শোনা যাচ্ছে? একটু শুনতে যাচ্ছি, আমি একটু কনফার্ম শুনতে যাচ্ছি। অডিও কি শুনতে পেয়েছেন? অডিও আসছে না, আসছে না অডিও, সো আই থট সো। আপনি যখন শেয়ার করবেন তখন ওখানে মনে হয় একটা অপশন থাকে যে অডিও অপশনটা দিতে হবে, সাউন্ড, ইয়েস, শেয়ার সাউন্ড, থ্যাংক ইউ। অপটিমাইজ, দ্যাটস গুড, নাও আই এম রেডি। এবার অডিও ঠিক আছে? ওকে, শেষ এই খেলা এবারের মতো, শেষ এই খেলা
এবারের মতো মিনতি করি আমাকে হাসি মুখে বিদায় জানা, আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা উড়ায় ফেরে না। জেগে জেগে কত কথায় আমি ভাবি, আপনি কেন বোঝে না, তাই ঘুম আসে না, আপনি কেন বোঝে না, তাই ঘুম আসে না। সারা রাত জেগে জেগে কত কথা আমি ভাবি, আপনি কেন বোঝে না, তাই ঘুম আসে না, আপনি কেন বোঝে না, তাই ঘুম আসে না। আমি যারে চাইলে সে থাকে মোরি অন্তরে, আমি যারে চাইলে সে থাকে মোরি অন্তরে, আমি তারে পেয়েও হারাই রে, 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 আমি যারে চাই রে সে থাকে মোরি অন্তরে। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে কেউ জানে না। চুপ 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 অনামিকা চুপ, কথা বলো না, তুমি আমি এখানে কেউ জানে না, কেউ জানে না। স্বপ্নচারিণী হয়ে তুমি আমার খবর নিও না, আমরা এই মুহূর্তে একটু ব্রেক নিলাম, আমরা আবার আসবো ডেফিনেটলি। চমৎকার শুনছিলাম, আমার থামতে ইচ্ছে করছিল না। ইটস এ গুড কম্পোজিশন, ফ্যান্টাস্টিক কোলাস, আমাদের সময়ের গান, এবং সেটা চিরন্তন একটা আসলে ক্লাসিক। ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন শিল্পীকে, হাস্যময়ী আহসান রিজভী, বিটু বিলু 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 ভাই, থ্যাংক ইউ ইকো ভাই, ফিরে যাই একটা ছোট্ট ছোট্ট মানে আমার স্মৃতিচারণে, আমার চাইল্ডহুডে। আমি ছোটবেলায় পড়াশোনাটা একটু কম করতাম আর সবকিছু বেশি করতাম, ঠিক আছে? যেমন আমি ছোটবেলায়, আমি যখন ক্লাস 7-এ পড়ি, তখন আমি বাংলাদেশের ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিলাম টেবিল টেনিসে। জুনিয়রে আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন। তখন ভাবছিলাম টেবিল টেনিস প্লেয়ার হব। ক্লাস 9-এ উঠে ভাবলাম যে না, আমি আসলে ভালো ক্রিকেট খেলি, আমি ক্রিকেটার হতে চাই। আমি ঢাকা কলাবাগানে খেলেছি, খুলনার অনেকগুলো টিমে আমি খেলেছি। ক্লাস 10-এ উঠে ভাবলাম যে না, আমি আসলে ব্যান্ডের
শিল্পী হতে চাই। কারণ তখন আপনি হয়তো জানেন ইকো ভাই যে খুলনায় খুব নাম করা কিছু ব্যান্ড তখন অবস্কিউর, ডিফারেন্ট টাচ, এগুলো সব খুলনার ব্যান্ড। তারপরে ইপস, তারপরে সিম্ফনি, সব হলো খুলনার ব্যান্ড আমাদের। তখন আমাদের বেড়ে ওঠে, বড় ওঠে ওই সময়, হ্যাঁ, বড় হয়েছে। 90-তে তখন ভাবলাম যে আমি ব্যান্ড শিল্পী হব। তারপরে যখন আমি ফার্স্ট ইয়ারে, তখন আমি ভাবলাম যে না, এগুলো সবই না, আমি আসলে খুলনার ডন হব। এটা হলো আরেকটা ইচ্ছা। আহ, এইভাবে আমি বিভিন্নভাবে আমি জীবনে বিভিন্নভাবে পদচ্যুত হয়েছি, এবং আমাকে বারবার যে ট্র্যাকে ফিরিয়ে এনেছে সে হলো আমার খুব ছোটবেলার বন্ধু। আমি বেবি ক্লাস থেকে তার সাথে পড়ি আহ, এখনো পর্যন্ত। এবং সে হলো আমার বউ। আমি আমার বউর সাথে পড়ি ক্লাস বেবি থেকে। আহ, আচ্ছা আচ্ছা, আমার বউ এখানে আছে। এটা ভালোবাসার গল্প। তুমি কি একটু হ্যাঁ স্ক্রিনটা অন করবা প্লিজ? হ্যাঁ প্লিজ। তেলাল জয়েন করেছেন। তেলাল খান অস্ট্রেলিয়া থেকে, আমার হ্যাঁ মানে আপন ছোট ভাইয়ের থেকেও খুব আপন। তেলালের কাছে পড়ে আসছে, আগে দেখি কে আসে কিনা। না না, স্ক্রিন অন করা যাবে না, তুমি কন্টিনিউ করো। ভাবি এই ভালোবাসার গল্পটা নিয়ে আরেকদিন বসতে হবে, ভ্যালেন্টাইন্স ডে তে বসতে হবে। হ্যাঁ, এত বেবি ক্লাস ছোটবেলা থেকে থেকে। আমি আমার ওয়াইফের সাথে পড়ি, বুঝছেন? প্রেম কিন্তু বেবি ক্লাস থেকে না, আরেকটু আরেকটু পরে। আহ, তেলালকে দেখা যাচ্ছে। তেলাল হলো আমাদের খুলনার, আমরা প্রথম যে ব্যান্ডটা করি ফ্ল্যাশ ব্যান্ড, তার গিটারিস্ট এবং ভোকালিস্ট। ও এখন অস্ট্রেলিয়ায় থাকে। তেলাল, তুমি কিছু বলো। আপনার জি প্লিজ, আপনি কি চিনেন এই বিলু ভাইকে? অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে, সিডনি থেকে কি? ও মেলবোর্নে। মেলবোর্নে। ওয়াও, কালচারাল সিটি মেলবোর্ন। তোমার তেলাল ভাই, তোমার ভোকালটা অন করো। আচ্ছা, আমি আমার আরেকটা ছোটবেলার বন্ধুকে এখানে পরিচয় করে দিই। ও নিউ ইয়র্কে থাকে, আমার স্কুলের বন্ধু। আহ আজিম ছিল এখানে। আজিম আছে? আজিম, আজিম আব্দুল চলে আজিম। গেছে। হ্যাঁ হ্যাঁ বিলু, আমি দোস্ত, আছি। ভিডিওটা অন করো। হুম। না থাক। আমাদের ছোটবেলার স্কুলের কথা আমি কিছু বলবি? হ্যাঁ সেটাই তো বললাম যে মনে হইতেছে সেই ক্লাস 3-5-এ 5 করে এসে Thank- যে খুলনা জেলা স্কুলে চলে গেছি, সেই রকম বিলুই আছে। থ্যাংক ইউ দোস্ত। thank you, তবে খানিক আর খুব জি। শক্তি, প্রাণ শক্তি বিলুর খুব অনেকখানি, এটাই হলো সবচেয়ে বড় জিনিস। সেটাই আমি শুনতেছিলাম তন্ময় হয়ে। যদিও আমরা এখন একই দেশে আছি, এবং সেটাই দেখতেছিলাম যে বিলুর অনেকখানি প্রাণ শক্তি এবং একই রকম। এত কিছু আই এগ্রি। আপনারা এই মুহূর্তে আছেন বিসিসিবি তে, আপনি চেনেন ডেফিনেটলি আজিম ভাই। আর তেলাল ভাই যে জয়েন করছেন, বাংলাদেশি ক্যানাডিয়ান, ক্যানাডিয়ান বাংলাদেশি, আমরা 80,000 Assalamu member। alaikum, Bilu bhai. Can you hear me? আমরা এখন শুনতে পাচ্ছি। How are you guys? ভালো আছি ভাইয়া। বলো তেলাল, আমাদের ছোটবেলার একটা কিছু বলো এখানে। জি। অনেক স্মৃতি, অনেক স্মৃতি। কত আপনি- কথা বলবো বিলু ভাই। গান হুম। গান করার সময় মাইকটা খেয়েছেন নাকি, এটার কথা। দাবরানি খাওয়া বা প্রেমের যে, প্রেমে হওয়ার কোনো চান্স নাই, কিন্তু ভাবি সবসময় ছিল। সুতরাং প্রেমের আর কি এখানে কোনো কাহিনী নাই, বোঝা যাচ্ছে। আচ্ছা, বিলু তেলাল ভাই ভাই, হচ্ছে আমাদের আমাদের এলাকার বস, ঠিক আছে? যেমন ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি আমরা, আমাদের একদম পাশের বাড়ি বিলু ভাই। তো তার এডুকেশনাল সাইড তো কমপ্লিটলি ডিফারেন্ট। ছোটবেলা থেকে তার বড় ভাই বাপ্পু ভাই এবং বিলু ভাই দুজনই অন্যরকম। আমাদের পাড়ার মধ্যে সব থেকে মানে কি বলবো, মানে আহ ভালো মেধা যারা বলে আর কি, একদম উঁচু পর্যায়ে ওই রকম ছিল। মানে দুষ্টামির চরম সীমানায় ছিল, আর সেরকম পড়াশোনার বেলাও সেরকম বেলায় ছিল। মানে দুইটা মানে মিশ্রণে যে সেটা বোম হয়ে গেছে আসলে, ঠিক আছে? হ্যাঁ, আমি ফ্র্যাঙ্কলি বলতেছি, আমি তাকে কোনো মানে মানে জি জি বাড়তি কোনো কথা নাই, এটা আমাদের জি। এলাকা সবাই জানে। সে আমাদের খুব মানে ফেমাস একটা আদরের বড় ভাই। আর আমাদেরও গান বাজনা, বিলু ভাইয়ের গান বাজনা, আমি তো ছোটবেলা থেকে বিলু ভাইদের বাসায় প্রথম বিলু ভাইয়ের মুখে গান শুনি কেস থেকে সিগারেট নাও। তার বার্থডেতে সে মাইকেল জ্যাকসনের স্টাইলে সেই ডান্স আর উইথ হচ্ছে এই গান। মানে আমি মোটামুটি মানে সারপ্রাইজড, ওই ছোটবেলা থেকে আমি জীবনটাকে তার উপভোগ করা। হি ইজ ভেরি ডেয়ারিং এন্ড এনজয়িং, বেসিক্যালি ভেরি অ্যাডভেঞ্চার, ডেয়ারিং। এন্ড হি মানে বিলু ভাই আসলে খুব ডেসপারেট কিন্তু, ঠিক আছে? প্রত্যেকটা ব্যাপারে যে কোনো কাজে সে ইন করবে, সেইটার খোদার কসম মানে শেষ না করে সে ওইখান থেকে ওঠে না। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা এবার Of course. থ্যাংক ইউ ফর জয়নিং তেলাল ভাই। আপনি এই মুহূর্তে মেলবোর্ন, টাইমটা কখন আমি ঠিক বুঝতে পারছি না এই মুহূর্তে। আমাদের 12:51, ইয়া
থ্যাংক ইউ। পরের দিন হচ্ছে সোমবার। সো আপনি আমাদের সাথেই থাকেন, মনে করলে একটু ভুল ধরায় দেন, কিছু একটা কোনো চুটকি মনে পড়লে। আমরা রিজভি ভাই, আমরা গান শোনার আগে গান শুনছিলাম, আবার একটু শেষ করবো, শেষের অংশটা পরে দেব। আপনার প্রশ্ন ছিল ইউএসএ। সো বেসিক্যালি কানাডাতে আমরা যেহেতু আছি, কানাডার যারা নিউ ইমিগ্রেন্ট, অনেকে জব খুঁজছেন, জব মার্কেটে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এসেছেন, আপনি সেই সময় গেলেন, থাকবেন ওখানে ইনশাল্লাহ, ওটা লাস্ট কোয়েশ্চেনে আসবে আপনার। কিন্তু এই মুহূর্তে একটু তাদের জন্য যদি কোনো টিপস থাকে, যে হোয়াটস দ্য অ্যাটিটিউড, ইজ দেয়ার ডিফারেন্স বিটুইন অ্যাপ্রোচিং ইউএস জব এন্ড অ্যাপ্রোচিং কানাডা জব, এই যে ব্যাপারটা, রিজিউমি ওয়াইজ, হাউ টু ফাইন্ড ইট, তারপর ওয়ার্ক অথরাইজেশন, টিএন ভিসা, এই ব্যাপারটা। আমেরিকায় অ্যাপ্লাই করতে বললেই তো বলে যে ওয়ার্ক অথরাইজেশন আছে কি নাই। হ্যাঁ, এখন আমরা বলি যে আসলে তো নাই, আর বাংলাদেশ থেকে করলে বলবো অবশ্যই নাই। হ্যাঁ, সিঙ্গাপুর থেকে, কিন্তু কানাডা থেকে অ্যাপ্লাই করলে কি বলবো, ইয়েস আছে বলবো, যেহেতু আমার টেনে নিচ্ছে, নাকি ব্যাপারটা কি? এটা একটা খুব ভালো টেকনিক্যাল এবং ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কারণ আসলে আমি যেটা একটু আগেই বলছিলাম, আমরা যখন বাংলাদেশ ছেড়েছি, আহ, সারা পৃথিবী আমাদের দেশ, আমাদের আসলে স্পেসিফিক কোনো দেশ নেই। যদিও আমি ক্যানাডিয়ান সিটিজেন, কিন্তু আমি মনে করি আমি সারা পৃথিবীর যে কোনো জায়গায় কাজ করার যোগ্যতা এবং ক্ষমতা দুইটাই রাখি। আহ, অবশ্যই আপনি যে দেশে থাকেন, সে দেশে বাইরে কোনো দেশে কাজ করাটা বা কাজ পাওয়াটা ইটস ভেরি ডিফিকাল্ট। আমি বলবো না এটা নিয়ার ইম্পসিবল, বাট ইটস ভেরি ডিফিকাল্ট। কিন্তু আমি আসলে সবসময় বলি যে আমি কিন্তু খুব সাধারণ একটা লোক, কিন্তু আমি সবসময় হলো মানে খুব কঠিন কঠিন স্বপ্ন দেখতে পছন্দ করি, যেটা কেউ পারে না, সেটা কেমন চেষ্টা করে দেখা যাক কেমন লাগে, এরকম একটা। তা কানাডাতে আসলে আমার খুব সিকিউর, আমি গভর্নমেন্ট জব করতাম, আমি চিফ ইঞ্জিনিয়ার। সেখান থেকে আসলে আবার ইউএসএ তে মুভ করাটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার জন্য, রাইট? এবং এটা কেন আমি করলাম, কতটা সহজ ছিল কতটা কঠিন সেটা বলি। প্রথম কথা হলো যে আমরা যারা ক্যানাডিয়ান, তাদের একটা গুড নিউজ হলো যে আন্ডার দ্য ন্যাফটা এগ্রিমেন্ট, অর্থাৎ নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, উই আর অ্যাকচুয়ালি eligible to work in US. How? Through a TN visa. কিন্তু টিএন ভিসার ব্যাপারটা হলো কন্ডিশনাল। সেটা হলো যে আপনাকে ইউএস এর কোনো একটা কোম্পানি, যাদের ওখানটায় ভালো পরিচয়, মানে যে কোনো কোম্পানি হলে হবে না, ভালো কোম্পানি, তারা যদি আপনাকে কন্ট্রাকচুয়াল পদে হায়ার করে, অর্থাৎ আপনার কন্ট্রাক্টটা হইতে হবে নট মোর দ্যান 3 ইয়ার্স। কারণ টিএন ভিসার মেইন যে থিমটা, সেটা হলো কানাডার লোক আমেরিকায় গিয়ে কাজ করবে, নলেজ গেইন করবে, আবার কানাডায় ফিরে আসবে, অথবা ইউএস এর লোক কানাডায় আসবে, কাজ করে ফিরে যাবে। এই কারণে টিএন ভিসার প্রথম রিকোয়ারমেন্ট হলো ইউ নিড টু হ্যাভ এ কন্ট্রাক্ট জব অফার ফ্রম ইউএসএ। দ্যাটস নাম্বার 1। তার মানে এই না 3 বছর পরে আপনি চলে আসতে হবে, দ্যাটস নট লাইক দ্যাট। আমি অনেককেই চিনি গত 20 বছর ধরে টিএন ভিসায় আমেরিকায় কাজ করছে, কারণ ওটা হলো কিন্তু রিনিউয়েবল। আপনি 3 বছর পরে আপনি যদি ওই কোম্পানি আপনাকে আবার কন্টিনিউ করে, ইউ ক্যান বি দেয়ার। সো ইট ইজ আনলিমিটেড রিনিউয়েবল অপশন ইজ দেয়ার। সো দ্যাটস দ্য নাম্বার 1। অনেকেই মনে করে যে আমি 3 বছরে যাব আবার ফিরে আসবো কানাডায়, এটা একটা বড়। কিন্তু আমার কাছে মনে হয়, যেমন আমরা বাংলাদেশ থেকে কানাডায় এসে যেমন ফিরে যাইনি, অন ওয়ে জার্নি, আপনি যদি এখান থেকে ইউএসএ যান চাকরি নিয়ে টিএন ভিসায়, আপনার ফিরে আসার সম্ভাবনা খুবই কম, খুবই রেয়ার, আমরা শুনি না। খুবই কম, এক নম্বর। খুবই কম। নাম্বার 2 হচ্ছে যে যারা আমাদের বন্ধু বান্ধবরা আছেন, আপনি যাচ্ছেন এবং আমাদের বন্ধুরাও আছেন, এমন কোনো ঘটনা ঘটে নাই তারা বলে নাই যে না না আগেই ছিলাম ভালো, আগের দেশটাই ভালো ছিল, এরকম শুনি নাই। না, এরকম এরকম এটা আমার আবারও মেয়ে বলি, আছে। এটার পেছনে কানাডা আমি ভালোবাসি, আমি 19 বছর কানাডার ছিলাম, কানাডা আমাকে অনেক দিয়েছে, সুতরাং কানাডার ব্যাপারে আমি কোনো নেগেটিভ কিছু বলবো না। কিন্তু কানাডা আর ইউএস এর মার্কেটটা কমপ্লিটলি টু ডিফারেন্ট থিং। এটা আমাদেরকে স্বীকার করতে হবে, এটা আমাদেরকে মেনে নিতে হবে। সেটা হলো আমেরিকার জব মার্কেট অনেক বিগ, দেয়ার আর মেনি মেনি অপরচুনিটিস, নাম্বার 1। আর সেকেন্ড ওয়ান হলো যে তাদের স্কেল অফ পেমেন্ট ইজ ওয়ে হায়ার দেন কানাডা। দুই ভাবে এটা বেশি। নাম্বার 1 হলো তাদের স্যালারি স্কেলই আমাদের থেকে বেশি। আর দ্বিতীয়ত, আপনি যখন কানাডার ইউএস এর একটা ডলারকে 1.4 দিয়ে গুণ করবে, তখন আপনি হিসেব করে দেখেন, আপনি যদি এখানে $120,000 বেতন পান, তাহলে আপনি আসলে ইউএসএ তে বেতন পান 80,000 টাকা। আর একই বেতন যদি আপনি 120 ইউএসডি ইন ইউএসএ তে পান, আপনি আসলে বেতন পান অলমোস্ট $200,000। না, এটা তো আমরা অবভিয়াস, আমরা নেগেটিভ কিছু বলবো না ডেফিনেটলি, আবার উই আর নট ক্যাম্পেইনিং, বাট কথা হচ্ছে যাদের অপরচুনিটি একটু ব্রড করা, থিঙ্ক বিয়ন্ড কানাডা। আপনি কানাডা খোঁজেন, অফকোর্স আপনার যখন যখন যেটা সুবিধা হয়,
এবং হ্যাঁ আমেরিকাকে বাদ দিয়ে না, বিকজ ইটস অলসো অ্যান হ্যাঁ, অপরচুনিটি। এখানে আমি একটা কুইক টিপস দিই, যেহেতু আমি যারা এখানে আছে বা ভবিষ্যতে শুনবে তাদের জন্য জরুরি, যেটা আপনি একটু আগে বলছেন, অ্যাপ্লিকেশনের সময় তারা জিজ্ঞেস করে আর ইউ এলিজিবল টু ওয়ার্ক ইন ইউএস, ইউ শুড সে ইয়েস। অ্যান্ড আরেকটা জিনিস ওরা চায় যে আপনার সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার চায়, রাইট? আপনি আপনার ইউএস সোশ্যাল ইন্স্যুরেন্স নাম্বার এর জায়গায় আপনি ক্যানাডিয়ানটি ইউজ করতে পারেন, কিন্তু একটা জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি যখন কাভার লেটারটা লিখবেন ওই অ্যাপ্লিকেশনে আপনি কাভার লেটারে ক্লিয়ারলি বলবেন যে আন্ডার দ্য NAFTA এগ্রিমেন্ট আই এম এলিজিবল, আই এম এ ক্যানাডিয়ান সিটিজেন। আপনি তো জানেন পিআর Yes. কার্ড হোল্ডাররা কিন্তু এটা পারবে না, শুধুমাত্র যারা সিটিজেন তাদের জন্য। You have to say that I'm a Canadian citizen and I will be eligible to get the TN visa। এই কথাটা আপনাকে ওখানে লিখতে হবে, যেভাবে আমি 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 পাইছি আর কি, Exactly. বুঝছেন? এই Exactly. জন্য Thank you. বলি যে আর- প্রথম কথা হলো যে বলেন। যেখানে এলিজিবল কোশ্চেনটা আসবে, আর ইউ legally entitled to work in US, you should say yes, then you should provide your Canadian social insurance number, then in the cover letter you should say that how you are eligible। Exactly. And then after competitiveness তো আছেই, resume will speak for সেগুলো it. তো পরে, এটা হচ্ছে সেগুলো হ্যাঁ, পরে। এটা তো HR কে কি ক্লিয়ার করা, আপনি HR কে বাইপাস করলেন এইভাবে। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে যে যেহেতু সঙ্গে এটা নিয়ে আরেকটা সেশনে বসতে হবে আমাদের, আসলে লং সেশন, টেকনিক্যাল সেশনে ইনশাআল্লাহ যখন আপনার সময় হবে। বলে অনেকে বলে, আমি শুনেছি, আমি নিজের কানে শুনেছি, ভাই ওইখানে তো স্কুলে খালি গোলাগুলি হয়, তারপরে মুসলিমদের এই সমস্যা টমস্যা, এটা নিয়ে কি চিন্তা? আসলে আই রিয়েলি ডাউট, আমার বন্ধু বান্ধব কেউ বলে না এইসব কথাবার্তা, খালি এখান থেকে যারা যাইতে চায় বা ভয় পায় তারা এটা বলে। এটা কি আপনার কোনো টেক আছে কিনা observation? এ বিষয়ে ভাই, এ বিষয়ে আমার জেনারেল ওপিনিয়ন, আমি এটা কাউ মানে খুব স্পেসিফিক কোনো ঘটনাকে না, আমি জেনারেল ওপিনিয়নটা হলো আমরা যারা একটা দেশ থেকে আমাদের রুট কে উপড়ে ফেলে আরেকটা দেশে এসেছি, আমরা কিন্তু সারা জীবনই একটা ইনসিকিউরিটিতে ভুগবো। এটা কিন্তু আমাদের সাইকোলজিক্যাল একটা ফিয়ার, ট্রমা, সাইকোলজিক্যাল ট্রমা এটা। ট্রমা থেকে। কিন্তু আসলে কি ওখানটায় প্রতিদিন স্কুলে গোলাগুলি হচ্ছে কিনা আমি দেখিনি। হ্যাঁ, কখনো যে হয় না সেটা না, কিন্তু আপনাকে হিসেব করতে হবে আমেরিকা কত বড়, কতগুলো স্কুলের রেসপেক্টে আপনি ওই একটা ইনসিডেন্টকে যদি আপনি ভাগ দেন তাহলে দেখা যাবে পার্সেন্টেজ আর প্রবাবিলিটি অফ অকারেন্স ইজ 0.0001%। ওকে, নাম্বার 1। আরেকটা জিনিস হলো যে ইসলামিক ফোবিয়া, ইসলামকে হেট করা, এগুলো কাইন্ড অফ একটা ওয়ার্ল্ড পলিটিক্সের একটা ওয়ার্ড। এটা যত না এক্সিস্ট করে তার থেকে দুই পক্ষই এটাকে পলিটিক্যাল কাজে ইউজ করে, দুই পক্ষই। আমি আবারও বলি, দুই পক্ষ। আবার বলেন, আবার বলেন। I agree, 100% agree. This is actually, it's like all about politics actually. It's not about এবং আমি religion. আবারও বলি, এটা কিন্তু দুই পক্ষই ইউজ করে। আমরা যারা মুসলমান তারাও এটাকে ইউজ করি অ্যাজ এ ট্রাম্প কার্ড, আর যারা আমাদের এন্টি তারাও এটাকে ইউজ করে। ফলে যত নাটা রিয়েলিটি তার থেকে এটা ইজ কাইন্ড অফ এ পার্ট অফ পলিটিক্স। থ্যাংক ইউ। আমরা মনে হয় ইউএস করাটা ক্লিয়ার করতে পেরেছি যে আমাদের যেটা উদ্দেশ্য ছিল। আপনার এই জার্নিটা খুবই ইন্টারেস্টিং জার্নি আসলে। সো আমি শেষের দিকে আসবো, গানটা শেষটুকুও শুনবো। যারা কোশ্চেন করতে চান এই মুহূর্তে, তেলাল ভাই আপনার কোশ্চেন থাকলে, অনেকদিন পর দেখা হয় না, নিশ্চয়ই ভাবছেন যে কবে আসবেন, নেমন্ত্রণ কবে পাওয়া যাবে, এরকম একটা ব্যাপার স্যাপার। না না, অবশ্যই অবশ্যই ভাই, আপনার নামটা একটু জানতে চাই। আমি কথা বলছি ইকো আজহার, আমরা কানাডা থেকে, আমি অটোয়া। ইকো। আচ্ছা আচ্ছা, নাইস টু মিট ইউ। ইকো আজহার, ইকো আজহার ভাই, খুবই নাম করা এখানে লোক। সে হলো বিলু ভাইয়ের একটা গান শুনি। বিলু ভাই, হ্যাঁ, আপনার বিলু একটা ভাই গান গানটা শুনি। দিয়ে শেষ করবো আমরা, ওয়েট করছি, হ্যাঁ। শেষ করবো। তার আগে ওনার জি। কাছে একটা প্রশ্ন, হাসান ভাইয়ের কাছে, যে 10 ইয়ার্স পর আপনাকে আমি বলছিলাম, আপনার তো চমৎকার একটা জার্নি সোফার প্রফেশনাল। সো 10 ইয়ার্স পরে কোথায় দেখতে চান আসলে আপনি নিজেকে? কেমন লাগছে? জীবনটা তো আসলে চলছে, এখনো চলছে, লাইফ ইজ স্টিল ইয়াং, আপনি আরো ইনশাল্লাহ 50 বছর আছেন। তো কি করবেন? এটা এখন কেবল মধ্য বয়স। ইন ওয়ান ওয়ার্ড, স্কাই ইজ দ্য লিমিট। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, এবং ফোকাস অন হোয়াট ইউ আর ডুইং। আমাদের আর কোনো বিষয় কি আপনার মনে ছিল? আপনি কয়েকটা গল্প বলতে চেয়েছিলেন, যে টিপস দেওয়ার সময়, মনে আছে কিনা, বলবেন কিনা এখন, নাহলে আমরা গান শুনবো আর কি। গল্প থেকে একটা জিনিস আমি বলি যে প্রত্যেকটা মানুষের আমার মনে হয় যে তাকে প্রথমেই ডিসাইড করা উচিত সে তার জীবনটাকে কেমন ভাবে চায়। সব মানুষকেই কি আসলে অনেক বড় হতে হবে, স্টার হতে হবে, সেলিব্রিটি হতে হবে? সব মানুষের মনে হয় এরকম চাহিদা না, আমি যেটা মনে করি। এখন এই জন্য আমার কাছে মনে হয় যে কাউকে ফলো করার আগে আমি বলবো যে তাকে আসলে সিদ্ধান্ত নেওয়া উচিত সে তার জীবনটাকে কিভাবে চায়। হি ওয়ান্টস টু বি এ বিগ, অ্যাভারেজ অর এ নর্মাল পিপল।
যদি সে অ্যাভারেজ এবং নর্মাল পিপুল হিসেবে জীবন চালাতে চায় তাহলে হি শুড টেক দ্য লাইফ ভেরি ইজি। আর আমার মতো যদি কেউ হয় যে যে সবসময় চায় যে আই ওয়ান্ট টু বি ভেরি বিগ, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলে ইউ নিড টু হ্যাভ এ বিগ ড্রিম অ্যান্ড অলওয়েজ ট্রাই টু চেস ইউর ড্রিম, দ্যাটস দ্য নাম্বার ওয়ান। আরেকটা জিনিস আমি সবসময় মনে করি যে প্রতিটা জিনিস থেকেই কিন্তু কিছু জিনিস শেখার আছে। আমরা যে কাজটা দৈনন্দিন করি, অর্থাৎ আপনার কাজে যেটা করেন, আপনি সোসাইটির যে কাজগুলো করেন, সেগুলোর থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে। এবং প্রতিটা কাজ যদি আপনি শেখার উদ্দেশ্যে করেন, শুধু না যে আমাকে একটা কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আমি এই কাজটা করে ডেলিভারি দিয়ে দিলাম, এটা না করে যদি আপনি আসলে আপনার নিজের কাছ থেকে যদি আপনি প্রতিটা কাজে শেখার চেষ্টা করেন, আমার মনে হয় তাহলে এনি ড্রিম ক্যান বি অ্যাচিভেবল। থ্যাংক ইউ। আপনি খুব চিন্তায় আমাদের একটা সুন্দর পজিটিভ চিন্তার মধ্যে, একটা মাইন্ডসেটের মধ্যে রেখে যাচ্ছেন যে এই ব্যাপারটা যে কন্টেন্ট হতে হবে জীবনে, বেসিক্যালি কন্টেন্ট। এবং সবার জীবনে সব প্রাপ্তি সবসময় পাওয়া যায় না, কিন্তু না পাওয়াটাকে বাধা হিসেবে না দেখে ইজিলি সিঙ্ক করা আর কি, লাইফটার সাথে সিঙ্ক করা, হারমোনিতে নিয়ে আসা লাইফের, এবং 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 কমিটমেন্টে নিয়ে আসা। আর ওই যে ইকো ভাই, ইয়েস ক্যান আই সে সামথিং? হ্যাঁ, ইয়েস ইকো ভাই, বিলু ভাই এমন একটা লোক, আমি যদি বলি ছোটবেলা থেকে যেভাবে দেখছি, এই লোকটা অনেক কমপ্লিকেটেড সিচুয়েশন খুব সুন্দরভাবে হ্যান্ডেল করে এবং এত পেশেন্টলি হ্যান্ডেল করে। আমাদের অনেক প্রবলেম আমরা ফেস করছি লাইফে, কিন্তু এই অ্যাজ এ ব্যান্ড মেম্বার হিসেবে বিলু ভাই তো জানেনি আমাদের মানে সবকিছুর মূলের হোতা ছিল বিলু ভাই। আমাদের আমাদের ব্যান্ডের একটা ব্যান্ড ছিল, সেটার নাম ছিল ফ্ল্যাশ। এইটার উদ্যোক্তা বিলু ভাই, খোকন ভাই, তার আরো 2-4 জন বন্ধু বান্ধব ছিলেন। তার মধ্যে বিলু ভাই আমাদের যে পরিমাণে সাপোর্ট, মেন্টালি ভাবে সাপোর্ট, এবং অনেক ধরনের মানে মানে বিপদের সম্মুখীন ছিলাম, সেইগুলা এত সুন্দর করে সে হ্যান্ডেল করছে বিলু ভাই আমাদেরকে। ব্যাপারটা কি এরকম যে মানে হয় নাই তো কি হয়েছে আরেকটা হবে, হয় নাই তো কি হয়েছে হ্যাঁ, আরেকটা হবে। এরকম আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাপার, তারপরে এনভায়রনমেন্টের মানে সাপোর্ট, এইগুলা মানে সেটা একটা দূরদর্শিতা তার মধ্যে একটা কাজ করে। এবং এটা মানে কোনো, আমি বলবো না যে এটা সে কোনো স্বার্থর জন্য এই কাজগুলো করে না, এইটা সে চ্যালেঞ্জ হিসেবে দেখে প্রত্যেকটা ব্যাপারে। তো তার কাছ থেকে কখনো কোনো সময় কোনো খারাপ কোনো কিছু পাই নাই। তবে বিল ভাই, আপনার শুভকামনা করি সবসময় জন্য। আপনি তো আর কি বলবো, সবসময় দোয়া থাকে আপনার। আর আপনাদের টোটাল কনভারসেশনটা আমি শুনতে পাই না, আমি অনেক পরে, কারণ আমাদের টাইমিং এ একটু সমস্যা, তো আপনাদের সাথে আমাদের একটু লেট করে আসছি। তবে রেকর্ডিং আছে, তুমি শুনতে পাবো। আমি অবশ্যই দেখবো, অবশ্যই দেখবো। Sure, তবে sure. আপনার জন্য শুভকামনা বিলু ভাই সবসময়ের জন্য। আমার মনে হয় আপনাদের সময় বেশি নাই। তবে ইকো ভাই, আপনাদেরকে ধন্যবাদ, এবং যারা যারা আছেন সবাইকে অনেক থ্যাংক ইউ। ধন্যবাদ। আর মেলবোর্নে আসার দাওয়াত থাকলো ভাই, হ্যাঁ, মেলবোর্নে অবশ্যই দাওয়াত আসলে থাকবে, অবশ্যই আমার কাছে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অলওয়েজ ওয়েলকাম আপনারা। দাওয়াত থ্যাংক থাকলো। ইউ। আপনি তো এখন এই যে আমাদের তো আরেকটা গানের কথা মনে করে দিলেন, সেই গানটা, সেই সিনাই সিনাই গানটা দিয়ে শেষ করা দরকার কিছু, কি বলেন? উফ উফ, বিলু ভাই, জটিল। এই গানটা আনার চেষ্টা করি আমি পিছনে। সো ততক্ষণে তার আগে এই শেষ কথাটাই আমরা বলি যে ওই গানটা দিয়ে শেষ করে দেবো। লম্বা গান, হয়তোবা আমরা মিনিট খানেক শুনবো শেষ করার সময়। রিজভি ভাই, গানটা শেষের সাথে সাথে আমরা শেষ করবো অনুষ্ঠান। ইয়েস, আপনার সাথে আবার দেখা হবে। আমি জানি আপনি ব্যস্ত থাকবেন, আমরাও ব্যস্ত হয়ে যাই লাইফে। তারপরে আবার অন্য একটা উছিলায় হয়তোবা দেখা হবে, আবার কথা হবে। হোপফুলি ইউ এনজয়েড ইট। এবং অনেকে হয়তো, আমরা আশা করছি যে যারা চাকরি খুঁজছেন এবং যারা পড়াশোনা করছেন, চাকরির কথা, কোঅপ টোঅপের ব্যাপারেও চিন্তা ভাবনা করছেন, একটু থিঙ্ক অ্যাবাউট ইট, কি করা যায়, এবং মেবি ইট উইল ওপেন নিউ ডোরস ফর ইউ। কিন্তু উনি একটা কথা আমি টেক করলাম, তালিসমান, প্রথমে বলেছিলাম তালিসমান বলা হয়ে থাকে, তালিসমানি যারা করে তারাই হচ্ছে তালিসমান। তো এই হাসান রিজভী হচ্ছে সেই তালিসমান একজন ব্যক্তি, জিনিস করে দেখায় আর কি, বেসিক্যালি সেই টাইপের একজন ব্যক্তি। এবং তারপরে ঘুমের আগে অনেক পথ চলার আছে বাকি, বিলু ভাই, রাইট? ঘুমের আগে অনেক পথ চলার আছে বাকি, আমাদের অনেক কিছু আরো করার আছে ইনশাল্লাহ। তো আমরা গানটা শুনি এবং তারপরে আমরা বাই বাই করে দেবো অনুষ্ঠানটা। সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নিমন্ত্রণ রইল আমার বাড়ি, নিমন্ত্রণ রইল সবার। ফিরতি পথে এসো তুমি, ঠিকানায় আমার পথের ধুলি। নিমন্ত্রণ রইল আমার বাড়ি,
নিমন্ত্রণ রইল সবার রোদের ভিতর রোদ হয়ে উমুতে বোতর বুকের ভিটায় সিনায় সিনায় লাগে টান সিনায় 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 লাগে টান সিনায় সিনায় এসো চোরা পথ ধরে চোরা ময়দানে এসো জোছনা ধোয়া দিঘির জলে চোরা পথ ধরে চোরা ময়দানে এসো জোছনা ধোয়া দিঘির জলে মুক্তির স্নান শেষে সিনায় সিনায় লাগে টান সিনায় 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 লাগে টান সিনায় সিনায় সিনাই লাগে টান। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম। জটিল জটিল ফ্যান্টাসি